সবেমাত্র আপার সাথে কথা বলা শেষ করে ফোনটা রাখলো নিঝুম। আপার কথা শুনে মনে হচ্ছে ভীষণ রেগে আছে। রেগে থাকবে নাই বা কেন? ডাক্তারের সাথে দেখা করবার কথা ছিল 3 দিন আগে। আলসেমি করে সে যায়নি, আজ যাবে বলো তাও হলো না। এদিকে যে ওষুধ শেষ হয়ে গেছে, 3 দিন হলো, সেই কথাও আপাকে জানালো না। ব্যাস, এতটুকুই যথেষ্ট কুরুক্ষেত্র হবার জন্য। এখন যদি বলে বিকেলে তার ব্লাড প্রেশার লো হয়েছিল বলে মাথা ঘুরে পড়ে গেছিল, তবে তো শোনে সোহাগা। কতটুকু কোনোভাবে হজম করে নিল। হজম করা অবশ্য তার জন্য কোনো ব্যাপার না। ফোন হাতে একবার ভাবলো অশান্তকে কল দিবে, আর তখনই আবারও লোডশেডিং হতে হলো। ফোনটাও চট করে বন্ধ হয়ে গেল। নষ্ট ফোন কোথাকার। ইচ্ছে করছে একটা আছাড় মারতে। অন্ধকারের মধ্যে নীল মোমবাতি হাতে এসে দাঁড়ালো। নিঝুম হাসার চেষ্টা করলো, বলো, আবারও লোডশেডিং, ফোনটা বন্ধ হয়ে গেছে। আপার সাথে কথা হয়নি? হয়েছে তো, কিন্তু ভাবলাম অশান্তকে একটা কল করব। যা, আমার ফোনেও তো ব্যালেন্স নেই। আচ্ছা থাক, টেনশন নিও না, তুমি বসো এখানে। শান্ত নিশ্চিন্তে আছে, একবার তো কথা হয়েছে। হ্যাঁ, তা হয়েছে। এখন কেমন লাগছে? বেটার তো? আরে আমি একদম ফিট আছি, আপনার জন্যই আসলে সুস্থ আছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেবার কিছু নেই। তুমি যদি চাও আমার বেডরুমে যেতে পারো, একটু রেস্ট নিতে পারো। না না না, আমি একদম ঠিক আছি। আপুকে কি বলছো? বলেছি তিথির বাসায় আছি, বৃষ্টি কমলেই যেতে পারবো। ব্যাস, তাহলে তো হলোই। বৃষ্টি কমলে আমি তোমায় বাসায় গিয়ে ছেড়ে আসবো। না, দরকার নেই, আমি একাই যেতে পারবো। এত রাতে একা ছাড়বো তোমায়? পাগল হলে নাকি? নিঝুম হাসলো। নীল কফির মগটা এগিয়ে দিল, 2 হাতে কফির মগ জড়িয়ে ধরলো, চুমুক দিয়ে বলল, আচ্ছা নীল, আপনি কি এখানে একা থাকেন? না, আমার মা বাবাও আছে। তারা একটা কাজে শহরের বাইরে গেছেন, আর বৃষ্টির কবলে পড়ে আসতে পারেনি। ও আচ্ছা। কফির মগে চুমুক দিল আবারও। নীল দৃষ্টি স্থির রেখে নিঝুমকে দেখছে। তার হৃদয়ের কম্পন বাড়তে শুরু করছে। বরাবরই এমনটাই হয়। নিঝুম এদিক ফিরতে নীল চোখ সরিয়ে নিল, আমতা আমতা করে বলল, আচ্ছা নিঝুম, তোমার ছেলেবেলা কোথায় কেটেছে? খানিকটা বিব্রত দেখা গেল নিঝুমকে। তার ছোটবেলার কথা প্রায় তার মনেই নেই। যাও একটু মনে পড়ে, সমস্তটাই ঝাপসা। নিঝুমের স্বভাব হচ্ছে কথায় কথায় সবাইকে সবটা বলে দেওয়া। এখন অবধি শান্তর সাথে ছেলেবেলার এসব কোনো কথা হয়নি বলেই তার অসুখের কথা বলা হলো না। তবে নীলের সাথে দীর্ঘ সাক্ষাতে সেসব কথার প্রসঙ্গ চলে এলো। নীল অবাক হবার ভান করে পড়ল। এসব কথা শান্ত জানে? কফির মগে চুমুক দিতে যাবে, অমনি থেমে গেল। বোধ হলো আসলেই তো অশান্তকে এসব কথা কখনোই বলেনি সে। বলা দরকার ছিল। নীল বুঝতে পারলো ব্যাপারটা, কথা ঘুরিয়ে পড়ল। আসলে ডাক্তার তোমার অবস্থা দেখে আরেকবার গিয়ে তোমাকে চেক আপ করাতে বললো, তাই আমি এসব কথায় জড়িয়ে গেলাম। থাক, এসব নিয়ে বেশি ভেবো না। নিঝুম হাসলো। কেন মনে হলো তার গলা স্বর ভার হয়ে যাচ্ছে। নিঝুম নিচু স্বরে বলল, ডাক্তার কি বলেছে? আমি খুব দ্রুত অন্ধ হয়ে যাব? আমার চোখের হাল কি ঠিক নেই? এই তো। নীল চমকে উঠল। সে তো এই কথা এভাবেই বলেছিল, কিন্তু নিঝুম এটা কি বলল? সত্যি কি এমন কিছু হবার আশঙ্কা আছে? অপরাধবোধের পরিমাণ যেন বেড়ে গেল। আজ এসবের কারণ কি? সে নিজেই তো সেদিনকার ঘটার দুর্ঘটনা, তাই না? নিঝুম নিশ্চুপ হয়ে গেল। তার নিশ্চুপতা ছেয়ে যাচ্ছে। নীল অনেক ভেবে হাত বাড়ল নিঝুমের হাত উপর হাত রাখতে সে চমকে উঠল। হতভম্ব দৃষ্টিতে ফেলল নীলের দিকে। নীলের মুখে কিঞ্চিত হাসি রেখা। সে বলল, এসব কিছু হবে না নিঝুম, তুমি বেশি ভাবছো। দ্রুত চোখ বন্ধ করে নিল সে। এই ছোঁয়া তার হঠাৎ করেই খুব চেনা লাগছে। কেন লাগছে এমনটা? তার কণ্ঠস্বর যেন কানে পাচ্ছে। আগে কোথাও কি শুনেছিল সে? আবছা আবছা কিছু ছিটে এসে জড়ো হলো চোখের সামনে। নিঝুম অস্থির হয়ে গেল। তার অস্থিরতার ঘোর কাটলো দরজার কড়া শব্দে। নিঝুম মুখ খুলে শ্বাস নিচ্ছে। তার চঞ্চল দৃষ্টি এদিক ওদিক ছোটাছুটি করছে। নীল অবাক কণ্ঠে বলল, কে এলো এখন এই বৃষ্টির মধ্যে? নিঝুম তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। কফির মগটা রেখে মোমবাতি হাতে নিয়ে বলল, আমি দেখছি। বলে এগিয়ে গেল। নীল দাঁড়িয়ে তার পিছনে যাচ্ছে। নিঝুম দরজায় হাত রাখতে নীল বাদ সাধলো, বলল, আমি দেখছি, তুমি দূরে দাঁড়াও। নিঝুম মোমবাতি হাতে নিয়ে খানিকটা দূরে চলে গেল। নীল দরজা খুলো। সামনে কোনো মানব দাঁড়িয়ে। এই অন্ধকারে তাকে বোঝা যাচ্ছে না, তবু যেন নীল বুঝে গেল। এমনকি নিঝুম অস্পষ্ট স্বরে বলে উঠল, অশান্ত। বাজ পড়ল তখনই। আলোর ঝলকানিতে শান্তর মুখখানি দেখা গেল। তার আধো ভেজা শরীর, হতভম্ব চাহনি দেখে অবাক হলো নিঝুম। মোমবাতি হাতে এগিয়ে এলো সে। বাতাসের জোরে নিভে গেল মোমবাতির আলো। নিঝুম চোখ বন্ধ করে নিল। খুব ঠান্ডা লাগছে তার। ভিজে স্যাঁতসেঁতে শরীরটা আগলে ধরেছে তাকে।
গন্ধ শোকার প্রবণতা ভালোই আছে নিঝুমের। চোখ বন্ধ করে নিল সে। তার অস্থির হৃদয় এখন শান্ত। অশান্তর বুকের মধ্যিখানিতে তার আশ্রয় পেয়ে এখন যেন সে খুব নিশ্চিত। নীল নিশ্চুপ হয়ে আছে। এই অন্ধকারে তার মুখখানি দেখার সুযোগ মিলল না। নীল তোয়ালে এগিয়ে দিল, বলল, কাপড় দিচ্ছি, চেঞ্জ করে নে। শান্ত জবাব দিল না। আলো জ্বলে উঠল আবারও। কারেন্ট চলে এসেছে। তারা দুজন দাঁড়িয়ে নীলের বেডরুমে। দুজনের চোখাচোখি হলো। শান্ত চাহনি দেখে মনে হচ্ছে না সে রেগে আছে। তাকে ভীষণ ক্লান্ত লাগছে। একসময় চোখ নামিয়ে নিল। নীল আলমারি থেকে একটা টি শার্ট আর একটা প্যান্ট নামিয়ে রেখে বেরিয়ে গেল। দুই বন্ধুর মধ্যে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। মজার ব্যাপার হচ্ছে এই যুদ্ধে কেউ কাউকে সরাসরি আহত করতে চাইছে না, আবার যুদ্ধও হারতে চাইছে না। 3 কাপ কফির মগ নিয়ে নীল আগালো ঘরের দিকে। ঘরের দরজা খুলেছিল। আড়ালে দাঁড়িয়ে দেখলো নিঝুম শান্তর মাথা তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে। ধমকে সুরে বলছে, আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে এলেন কেন? পাগল হয়ে গিয়েছেন নাকি? কি হলো, কথা বলছেন না কেন? শান্ত জবাব দিল না। নিঝুম আর প্রশ্ন করলো না। নীল শব্দ করে শ্বাস ফেলে হাসিমুখে ঘরে ঢুকলো। বড্ড স্বাভাবিকভাবে তিনজনই কফি খেয়ে শেষ করলো। বৃষ্টির তেজ কমেছে। ঘড়িতে এখন 10টার কাঁটা ছুঁই ছুঁই। নীরু এর মধ্যে বেশ কয়েকবার কল করে ফেলেছে। শান্ত নিঝুমকে নিয়ে বের হলো। নীলকে বিদায় জানিয়ে নিঝুম গাড়িতে চড়ে বসলো। মলিন মুখে তার পাশে এসে বসলো শান্ত। গাড়ি স্টার্ট দিল। আকাশে পাঁচ পড়েছে। ঠান্ডা হাওয়া বইছে। এটা আবারও বৃষ্টি আসার আগাম বার্তা। শান্ত গাড়ির জানালার কাজ উঠিয়ে দিল। শান্ত স্বস্তি মনে এখন গাড়ি চালাচ্ছে। হঠাৎ এক উষ্ণ ছোঁয়া তার ললাটে এসে রাখলো। শান্ত খানিকটা কেঁপে উঠল। উষ্ণ ছোঁয়া কপাল বেয়ে গালে অব্দি গেল। নিঝুম চিন্তিত মুখে তাকিয়ে পড়ল। আপনার জ্বর আসছে না তো অশান্ত? বাসায় গিয়ে একটা ওষুধ খেয়ে দিবেন। এই শীতের সময় বৃষ্টিতে ভেজা মোটেও ভালো কাজ না। ভাবা যায় চশমিশ আমায় জ্ঞান দিচ্ছে। জ্ঞান দিচ্ছি না। তবে কি ভালোবাসছো? নিঝুমের মুখখানি লজ্জে লাল হয়ে গেল। হাত সরিয়ে নিল সে। শান্ত হাতখানি বুকের মধ্যে চেপে ধরে পড়ল। এই হৃদস্পন্দন তখন 1000 গুণ বেড়ে গেছিল। এই ঝড় বৃষ্টির রাতে তুমি বাইরে আছো, এই কথা শোনার পর আমার কি হাল হয়েছে তুমি বুঝবে না। অশান্ত, আমার একটু মাথা ঘুরে দিয়েছিল। পরে হাসপাতালে গেলাম, সেখানে থেকে বাসায় যাচ্ছিলাম, আর মাঝে এই ঝড় বৃষ্টি, তাই নীলের বাসায় গেছি। কে জানতো এই বৃষ্টি এত তাড়াতাড়ি থামবে না। কিন্তু তাই বলে এই বৃষ্টির মধ্যে আপনি গাড়ি চালিয়ে চলে আসবেন? যদি কিছু হয়ে যেত? গাল টেনে দিল অশান্ত। শান্ত হাসলো। নিঝুম আবারও বলল, আর এত চিন্তার কি ছিল? আমি তো নীলের বাসায়ই ছিলাম। সে কি অন্য কেউ নাকি? আপনার বন্ধু। আমি তো তাকে বিশ্বাস করতেই পারি, তাই না? শান্ত হেসে মাথা তুলালো। তার ফোন বাজছে। আহনাফের ফোন। নিঝুম ফোন রিসিভ করে দিব্যি কথা বলতে লাগলো। শান্তর মনে এখন স্বস্তি মিলল। চিন্তা মোটেও কমেনি। নীল চশমিশকে আবার উল্টাপাল্টা কিছু বলেনি তো? নিঝুমের ব্রেনে যদি চাপ পড়ে? আজ হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। মনে হচ্ছে ওকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত। ফোনটা নামিয়ে রেখে নিঝুম ফিরে তাকালো। শান্ত চশমিশের গালে হাত রেখে নিজের কাছে টানলো। চশমিশ তার বুকের মধ্যে মাথা রাখলো। শান্ত গাড়ি ড্রাইভ করছে। ধীরে গাড়ি চলছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো তাড়া নেই। নিঝুম একসময় তার বুকের মধ্যে ঘুমিয়ে গেল। শান্ত গাড়ির স্পিড আরও কমিয়ে দিল। একসময় গাড়ি থামিয়ে দিয়ে চুপ হয়ে গেল। চোখ ভরে দেখতে লাগলো চশমিশকে। চোখের চশমা খুলে রাখলো। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চুলে বিলি কেটে দিচ্ছে। এই কাজটা খুবই ভালো পারে সে। নিঝুম যখনই একটু নড়াচড়া শুরু করলো, শান্ত আবারও গাড়ি চালাতে আরম্ভ করলো। নিঝুম চোখ ডলে পড়ল। অশান্ত আর কত দূর? এক্ষুনি কি আসেনি? শান্তটাকে টেনে আবারও বুকের মধ্যে ঠেকালো। বলল, এই তো এসে পড়েছি। আচ্ছা, আমাকে ডেকে তোলেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, তোমার বাসায় পৌঁছে দিব। ধরে কি তোমায় নিজের বাসায় নিয়ে যাবো নাকি? নিঝুম কথাটা বোধহয় শুনল না। আবারও ঘুমিয়ে তলিয়ে গেল। শান্ত হাসলো। যাক বাবা, বেঁচে গেছে। এই কথা শুনলে আর রক্ষে থাকতো না। চশমিশ তার বুকের মধ্যিখানে শুয়ে আছে চোখ বুজে। তার শান্তি লাগছে। হৃদয়ে সমস্ত ভার কেটে যাচ্ছে। মনের মধ্যে আর কোনো চাপ নেই, নেই কোনো অস্থিরতা। তার সুখের ঠিকানা সে পেয়ে গেছে। গন্তব্য একসময় শেষ হলো। বাইরে একবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। শান্ত নিঝুমের সিট বেল্ট খুলে দিল। নিঝুম ব্যাগ কাঁধে নিয়ে নেমে যেতে নিল। কি মনে করে ফিরল শান্তর দিকে। গলা জড়িয়ে ধরে চুমু খেলো তার গালে। দুগাল টেনে পড়ল। সোজা বাসায় যাবেন, আর বাসায় গিয়ে মেসেজ দেবেন। গাড়ি দ্রুত চালাবেন না অশান্ত। শান্ত মাথা তোলালো। গাড়ি থেকে নেমে নিঝুম হাত নাড়ল। শান্ত মাথা বের করে হাত নাড়ছে। নিঝুম ছুটে চলে গেল।
শান্ত কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে চলে গেল। নীরু বেলকনির কোনায় দাঁড়িয়ে এক পা দিয়ে অন্য পা ঘষছে। মনে হচ্ছে না সেদিনকার কোনো কথাই শান্তর উপর কোনো প্রভাব পড়েছে। এই শান্ত তার ইচ্ছে মতো কাজ করছে। কলিং বেল বেজে উঠল। নীরু দরজা খুলে দাঁড়ালো। নিঝুমের মাথায় হাত বুলিয়ে তাকে ঘরে পাঠালো। খাবার গরম করতে চলে এলো রান্নাঘরে। শান্তর ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো না। নীলের ব্যাপারটা নিয়ে শান্ত আর ভাবতে চাইছে না। এই দোটানায় পড়ে সে এখন বড্ড ক্লান্ত। কিন্তু নীল যেন এক নাছোড় বান্দা, হার মানতে চাইছে না। এই যে শান্ত নিঝুমের জন্য প্যাকেট জুস আনতে চলে গেল, ফিরে এসে দেখলো নীল চশমিশের সাথে বসে গল্প করছে। শান্ত মুখটা কালো করে তার পাশে এসে বসলো, জুসের প্যাকেটটা বাড়িয়ে দিল। এই শীতের মতো সোয়েটার পরে এসেও চশমিশের এখন ঠান্ডা জুসের প্যাকেট চাই। যাক, কে স্বাদ মিটাক, এরপর কিছু একটা হয়ে গেলে সে দায়ী থাকবে না। চশমিশ মাঝে বসা, তার ডান পাশে নীল, বাম পাশে অশান্ত। নিঝুম স্ট্রে দিয়ে চপ করে জুস টানছে। নীলও তাকে এ পাশ থেকে দেখছে, ও পাশ থেকে শান্ত। নিঝুম চুপচাপ জুসের প্যাকেট খালি করে শক্ত কণ্ঠে বলে উঠল, আপনারা দুজন এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছেন? আমার খাবারে নজর দিচ্ছেন? পেট ব্যথা করাবেন নাকি আমার? নীল ভুরু কুচকাল। শান্ত হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তো আজ তো গরু খেয়ে হজম করে ফেলতে পারো চশমিশ। এতটুকু জুসের প্যাকেটে তোমার পেট ব্যথা করবে না। আপনি কি ভাবেন আমায় অশান্ত? না, বেশি কিছু না, আজ তো একটা রাক্ষসী। কি? নিঝুম তার গলা টিপে দিতে যাচ্ছিল। শান্ত চট করে উঠে দাঁড়ালো। নিঝুম তার পিছু দৌড়াচ্ছে। নীল উঠে দাঁড়িয়ে দুজনকে দেখছে। তার দুজন বেশ খুশি, একসাথে বেশ সুখী সময় পার করছে। অথচ নীলের বুকের বাম পাশে তীব্র ব্যথার অনুভূতি হচ্ছে। আহনাফ এসে দাঁড়ালো তার পাশে, দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে সহজ গলায় বলে উঠল, কি হলো? তুই এখানে? তোকে দেখছি। তুই বোধহয় বেশ দোটানায় পড়ে গেছিস। আমি কিছু বুঝতে পারছি না আহনাফ। কেন পারছিস না? সেদিন রাতে তো সুযোগ পেলি, কেন সবটা বলে ফেললি না নিঝুমকে? কোন কারণে? নীল জবাব দিল না, শব্দ করে নিঃশ্বাস ফেলে শূন্যে চেয়ে রইল। আহনাফ তার ঘাড়ে হাত রেখে বলল, তুই খারাপ নস নীল, তুই চেয়েও পারবি না খারাপ হতে, তাহলে চেষ্টা কেন করছিস? শান্ত এমনভাবে চলে আসবে আমি কখনোই বুঝতে পারিনি। তাহলে বোঝার চেষ্টা কর, তুই নিঝুমকে যতটা ভালোবাসিস শান্ত কম কিছু ভালোবাসে না। তোদের দুজনের ভালোবাসা, অনুভূতি, প্রেম, আবেগ সবটাই সমান, কোনোটাই ফেলনা নয়। তবে নীল, পবিত্রতা বলতে একটা কথা আছে। তুই ভালোবাসা পেয়ে যাস কি না সেটাকে অপবিত্র করিস না। নিজের ভালোবাসা শুদ্ধ রাখার চেষ্টা কর। যদি তোর ভালোবাসায় শুদ্ধতা থাকে সেটা কম কি? নীল ড্যাব ড্যাব করে চেয়ে দেখছে নিঝুমকে। নিঝুম লাফাচ্ছে। তার মুখের এই হাসি তার মনে প্রশান্তির অনুভূতি দিচ্ছে। সেদিন রাতের কথা মনে পড়ছে। নিঝুম বলেছিল সে অন্ধ হয়ে যাবে। সত্যি কি সেটা হবে? ওটা তো ভাগ্যের উপর নির্ভর। কিন্তু এখন যদি নিঝুমের মনের দিক দিয়ে ভেঙে পড়ে, তবে সে কি কষ্ট পাবে না? সবটার জন্য কি সে একা দায়ী নয়? নীল ছুটে বেরিয়ে গেল সেখান থেকে। ওয়াশরুমে এসে মুখে পানি ছিটালো। নিজের বিবেক তার বারবার প্রশ্ন করছে, সত্যি তো নিঝুম এখন সুখে আছে, ভালো আছে। সেই সত্য তার থেকে তার সুখকে কেড়ে নিতে পারে। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেল। সেদিন রাতে অনেক ঘটনাই পাঠকরা জানে, একটি হয়তোবা তারা জানে না। আয়নাতে নিজের প্রতিবিম্বের পরিবর্তে নিঝুমকে দেখতে পেল সে। সেদিন রাতের কিছু কথাবার্তা। আচ্ছা নিঝুম, তোমার তো অতীত নিয়ে কিছুই মনে নেই। যদি এমন হয় তোমার অতীতে তুমি কাউকে খুব ভালোবাসতে, আর এখন এই সময় এসে তার কথা ভুলে গেলে, তাহলে? আমি এমনটা ভেবেছি নীল, কিন্তু ভেবে কি লাভ? আমি তো মনে করতে পারছি না, পারবো বলেও মনে হয় না। থাক, মনে করার দরকার নেই। তুমি তো এখন শান্ত আছো। তবুও যদি সে তোমার আশা বসে থাকে তাহলে? নিঝুম শুকনো ঢোক গিলল। চোখের চশমা খুলে সামনের দিকে তাকিয়ে বলল, সে যদি এখনো আমার আশায় থাকে, তাহলে তার ভালোবাসার প্রতি আমার সম্মান বহুত গুণে বেড়ে যাচ্ছে। আমি তার কাছে খুব ঋণী হয়ে থাকবো, কিন্তু অন্যদিকে তাকে ধোঁকা দেওয়ার অপরাধী হব। অপরাধী? কেন? নিঝুম তাচ্ছিলের স্বরে হাসল। চশমা চোখে পড়ে নীলের দিকে ফিরে পড়ল, কারণ আমি অশান্তকে ছাড়তে পারবো না নীল। তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। হয়তো কাউকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর তাকে আমার মনে নেই। সেই হিসাব তোলা রইল, কিন্তু যাকে এখন আমার মনে আছে, যাকে আমি ভালোবাসছি, তাকে মন থেকে তুলে ফেলা সহজ নয়। আমি যদি সত্যি এমন কাউকে খুঁজে পাই, তবে তার কাছে নিজে নিচু হব, তবুও আমার ভালোবাসাকে নিচু করতে পারবো না। যা কিছু হয়ে যাক না কেন, চশমিশ কখনো অশান্তর হাত ছাড়বে না। এখন এজন্য আমি বদদোয়া পেলেও কি
খোদার কাছে প্রার্থনা করব এমন কেউ থেকে থাকলে তাকে যেন তিনি আমার কথা ভুলিয়ে দেন আমার ভালোবাসার কথা। আমাদের মাঝে মধুর কিছু স্মৃতি থাকলেও সেটা স্বপ্ন হয়ে উড়ে যাক, সমস্তটাই কল্পনা হয়ে যাক। আমি অপরাধী হয়ে থাকি আর সে শুদ্ধ হয়ে থাকুক সেই ভালোবাসা। তিক্ত স্মৃতির মতো ধূলিসাৎ হই আমি। নীল চোখ নামিয়ে নিল। সব কিছু তার কাছে ঝাপসা লাগছে, চোখ জোড়া ভরে উঠছে দ্রুত। নিজম সব কথাগুলো সত্যি হোক, শুধু শেষের কথাটুকু ছাড়া। আমি তোমায় কখনো ভুলবো না। তুমি কখনোই আমার কাছে তিক্ত স্মৃতি ছিলে না, কখনোই না। গোলাপের কলির থেকে ফুটে ওঠা এক সতেজ ফুল তুমি আমার কাছে। আমার তোমার কোনো স্মৃতি কল্পনা হয়ে থাকবে না, সে সবগুলি আমার কাছে জীবন্ত বাস্তব। আমার এক জীবনে শুধু তুমিই ছিলে আর তুমিই থাকবে। আমার ভালোবাসার শুদ্ধতার প্রমাণ আমিই দেব, শুদ্ধ হয়ে থাকবে তুমিও। কোনো তিক্ত অতীত কখনো ছুঁতে পারবে না তোমায়। আমার মতো কোনো ব্যর্থ হৃদয়ের প্রেমিকের আর্তনাদও না। ভুল করেও তোমায় বদদোয়া দেবার কথা মাথাতে আনিনি। তুমি আমার কাছে অনন্য, আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি, আমার জীবনের একমাত্র ভালোবাসা। শান্তর এক হাত প্যান্টের পকেটে, অন্য হাতে ঘাড়ের দিকে। তার ঘাড়ে ব্যথা করছে, ইচ্ছে করছে এক কাপ চা খেতে, কিন্তু চা খেতে ক্যান্টিনের দিকে যেতে পারছে না। এক কোণে চুপটি করে দাঁড়িয়ে দেখছে চশমিশকে। সে হেসে সে কথা বলছে নীলার তিথির সাথে। নিজমের একটা গুণ হচ্ছে সে খুব খেতে পারে। খিদে পেলে তার মাথা গরম হয়ে যায়, আবার মাথা গরম হয়ে গেলে খাবারের কথা বলে শান্ত হয়ে যায়। এছাড়া আরেকটা গুণ হচ্ছে কথা বলার গুণ। মনে হয় তার কথা নেশায় জড়ানো থাকে, একবার শুনতে শুরু করলে শুনতেই ইচ্ছে হয়। এছাড়াও আরেকটা গুণ হচ্ছে সহজে কারোর সাথে মিশে যেতে পারে, যেমন নীল। সে হয়তো জানে না নীলের মতলব, তবুও তার সাথে হেসে সে কি সুন্দর করে কথা বলছে। যে কাউকে সহজে বিশ্বাস করে নেবার ক্ষমতাটা তার যেন একটু বেশি আছে। আহনাব তার পাশে এসে দাঁড়ালো, কোকের ক্যানটা এগিয়ে দিয়ে বলল, কি ভাবছিস? ভাবছি তোকেও চশমেশের ভূতে ধরেছে। তোরা এই শীতের মধ্যে এসব খাওয়া ঠান্ডা খেয়ে যাচ্ছিস। না খেলে ফেরত দে। মুখ ভেঙচি কেটে চুমুক দিল ক্যানে। তার পুরো শরীর শিউরে উঠল, বোধহয় ঘাড়ের ব্যথাটাও একটু কমেছে। আহনাব বলল, নীলের উপর থেকে রাগটা সরিয়ে ফেলতে পারিস, কারণ নীল তোদের মাঝে থেকে সরে যাচ্ছে। শান্ত বিষম খেলো, গোল গোল চোখ করে তাকলো। আহনাব মাথা তুলে ক্যানে চুমুক দিল, কাশতে কাশতে বলল, এই অসম্ভব সম্ভব হলো কি করে? সকল অসম্ভব সম্ভব হতেই পারে। নীল প্রকৃত অর্থেই নিজমকে ভালোবাসে। এখানে খারাপের কি আছে? কিছু নেই, কিন্তু কেউ ভালোবাসলে যে পেয়ে যাবে এমন কিছু তো নেই। এই সত্যটাই নীল বুঝে গেছে। বোধহয় সেই রাতেই নিঝুম তাকে এমন কিছু সত্য বলেছে যার কারণে সে সরে গেছে। শান্ত মাথা দোলালো। হ্যাঁ সত্যি, এমনটা তো হতে পারে। নীলের প্রতি দৃষ্টি এবার কিছুটা শীতল হলো। সে কিঞ্চিত পরিমাণ হাসলো। ঠান্ডা কোক খাবার পর এখন গরম কিছু খেতে ইচ্ছে করছে। ক্যান্টিনের দিকে যাবার আগে নীলের দেখা পেল। সে যাচ্ছে উল্টো দিকে। শান্ত পিছন থেকে ছুটে তার কলার ধরে ফেলল। নীল হতভম্ব হয়ে ফিরে গেল। শান্ত হেসে পড়ল, ওইদিকে কোথায় যাচ্ছিস? আয় এদিকে আয়, সবাই ক্যান্টিনে যাচ্ছে। না, আমি যাব না। তুই বললেই হলো নাকি? টেনে হিসে নিয়ে এলো ক্যান্টিনে। আরফিন, আহিম, আহনাব, তানিশা, দিয়া, রিয়া সবে সেখানে ছিল। শান্ত নীলকে নিয়ে আসাই বিধায় সবার মধ্যেই হইচই পড়ে গেল। একটা হই হুল্লোড় দেখা গেল। এর মধ্যে কোথা থেকে গিটারের জোগাড় হয়ে গেল। গান বাজনার আর তর সইল না। দ্রুতই ভিড় জমে গেল। ছোটোখাটো একটা গানের আসর জমে উঠতে সময় লাগলো না। আহনাব কঠিন মুখে বলল, 1 সপ্তাহ পর পরীক্ষা শুরু, দুজনেই সময় মতো চলে আসবি। না, আমি এক্সাম দিচ্ছি না। আমিও না। আর এত টেনশন দিয়ে লাভ নেই, ডিপার্টমেন্টে আমি কথা বলে নিব। কোনো কারণ ছাড়া শুধু শুধু এক্সামটা দিবি না? না, দিব না। তোরা বললেই হলো নাকি? দুজনেই সময় মতো চলে আসবি। শান্ত তোকেও কিন্তু বলছি। পাগল নাকি? এই শীতের সময় 7 সকালবেলা আমি আসবো এক্সাম দিতে? আমিও না। আরে আশ্চর্য তো। তানিশা আর শান্ত মুখোমুখি দুজনকে দেখে পা বাড়ল। আহনাব স্তব্ধিত। দুজনেই তাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছে। কি আশ্চর্য! শান্ত আগে আগে হেঁটে যাচ্ছে, নিজম তার পিছন পিছন হেলে দুলে আসছে। কলেজের পেছনের দিকে আর চারিদিকে ভালোই কাঠগোলাপ গাছ লাগানো আছে। তবে কথা হচ্ছে কাঠগোলাপ গাছগুলো খুব লম্বা হয় আর ফুলগুলো অনেক উঁচুতে থাকে। এত উঁচুতে কখনোই হাত পৌঁছে না। তবুও নিজম উকি মারছে যদি নিচে ফুল পড়ে থাকতে দেখা যায়। হঠাৎ কি মনে করে দেখে ছুটে গেল। শান্ত পিছন ফিরল, ডেকে বলল, কি করছো? আসো। নিজম কিঞ্চিত হাসলো, বলে উঠল। সে ছুটে এলো, তার হাতে একটা কাঠগোলাপ। অবশেষে একটা কাঠগোলাপ সে পেয়েছে। সাদা হলুদ ফুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার শান্তর কানে গুঁজে দিল,
শান্ত ভুর কুচ গেল। নিজম একগাল হেসে লাফিয়ে উঠে বলল, বাহ অশান্ত, ফুল তো আমার থেকে বেশি আপনাকে মানায়। আপনি হচ্ছেন তবে আমার ফুল বানু। কি আজে বাজে কথা। বলেই ফুলটা সরিয়ে নিতে চাইল। নিজম তাকে থামিয়ে দিয়ে বলল, এই দাঁড়ান দাঁড়ান, একটা ছবি তুলে নিই চশমিশ, প্লিজ অশান্ত, একটা। হুট করে একটা ছবি তুলে নিল। শান্তকে মোটেও ততটা খুশি লাগছে না ছবিতে, তবুও ছবিটা সুন্দর হয়েছে। নিজম জোর করে ছবি তুলেছে, চট করে ছবিটা স্টোরিতে দিয়ে দিল, সাথে লিখে দিল আমার ফুলবানু। ব্যাস 10 মিনিট কাটতে না কাটতেই শান্তর ইনবক্সে টুংটাং শব্দ শুরু হয়ে গেল। আইম ইনবক্সে স্টোরি স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে লিখল, হাহা ফুলবানু। শান্ত দাঁতে দাঁত চেপে হজম করে নিল। আফিন তো তার চেয়েও সাংঘাতিক। ছবির স্ক্রিনশট নিয়ে নিজমের মুখের উপর স্টিকার বসিয়ে পোস্ট করে দিল ভার্সিটির গ্রুপে। ব্যাস শুরু হয়ে গেল টর্চার। এরপর থেকে যে শান্তকে দেখছে সেই বলে বেড়াচ্ছে এই ফুলবানু ফুলবানু। বেচারা শান্ত চশমিশের এক পোস্টে সে কুপকাত বলা যায়। পরীক্ষার আগের রাত নিজমের কাছে আহনাফের ফোন। তখন রাত অনেক। নিজম প্রায় একটু অবাকই হলো। ফোন রিসিভ করলো সে। ওপাশ থেকে বলল, নিজম? হ্যাঁ বলুন আনফ, এত রাতে কিছু হয়েছে? না না, কিছু হয়নি, কিন্তু তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? ভোর সকালে শান্তর বাসায় গিয়ে তার ঘুম ভাঙাতে হবে। কারোর টেস্ট আছে, কিন্তু পরীক্ষায় বসতে চাচ্ছে না। তোমার কাজটা কি বুঝতে পারছো তো? হ্যাঁ পারছি, কিন্তু আমি কেন? আমায় আরেকজনকে নিয়ে আসতে হবে। ও বুঝতে পেরেছি, তানিশা আপুকে। হ্যাঁ, 2 বন্ধু যুক্তি করছে পরীক্ষা দেবে না। আপনি একদম চিন্তা করবেন না আহনাফ, অশান্তকে নিয়ে আমি একদম পরীক্ষার হলে পৌঁছে যাব, প্রমিস। সকালেই বের হয়ে গেল নিঝুম। বাইরে তখন ভীষণ কুয়াশা। শীতের মধ্যে কোনো মতে এসে পৌঁছালো অশান্তর বাসায়। বাপ্পা, ঢাকা শহরে এ শীত শুধু ভোরবেলাতেই, এরপর আর শীত লাগে না। বাসার সামনে এসে দাঁড়িয়ে ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে। শান্তর ফোন ধরার নাম নেই। শেষমেশ চশমেশ পা বাড়ল। অশান্তকে এভাবে মোটেও আনা যাবে না। কলিং বেল বাজিয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করার পর অশান্ত এসে দরজা খুলো। চশমিশ হাঁপ ছেড়ে বাঁচলো। চোখ ডলে চশমিশকে এক পলক দেখে আবারও ঘরের দিকে পা বাড়ালো। বোধহয় সে জানতোই চশমিশ এমন সকালে এসে হাজির হবে। চশমিশ অবাক হলো। হতভম্ব হয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাঁটাতে হলো শান্তর পিছু পিছু। অশান্ত বিছানায় এসে ধপ করে শুয়ে পড়ল। নিঝুম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শান্তর পাশে থাকা মিকও ঝিমুচ্ছে। সে বোধহয় চশমিশকে দেখে অবাক হয়নি এতটা। নিঝুম শান্তকে রাখছে, 2 হাত দিয়ে তাকে ঠেলছে। এই অশান্ত, এই উঠুন, আপনার পরীক্ষা আজ, পরীক্ষা দিতে যাবেন না? না আমি ঘুমাবো। না অশান্ত, উঠুন। না। আপনি উঠবেন না তো? শান্ত আরো গুটিয়ে নিল নিজেকে। নিজম এবার চাদর টানছে। শান্ত ওদিক থেকে চাদর টেনে ধরে আছে। কেউ থামছে না। মিকেও ধরফর করে উঠল, ঘাড় বাঁকিয়ে দেখছে কি করছে এরা এখানে। শান্ত হঠাৎ মুখ তুলে বলল, আচ্ছা থামো, যাচ্ছে। ঠিক আছে, উঠুন এবার। কে আর উঠবে অশান্ত? উল্টো চশমিশকে টেনে নিয়ে এলো, জড়িয়ে ধরে শুয়ে পড়লো বিছানায়। চশমিশ হা হয়ে চেয়ে আছে। শান্ত চোখের চশমা খুলে সাবধানে একপাশে রেখে বলল, ঘুমাও তুমি, আমরা দুজন একসাথে ঘুমাই। কিন্তু অশান্ত। নিজম আর কথা বলার সুযোগ পেল না। শান্ত তাকে জড়িয়ে নিল বুকের সাথে, গায়ের চাদর টেনে নিয়ে চোখ বন্ধ করে নিল। নিজমের গলা শুকিয়ে গেল, তার হাত পা কাঁপছে। অশান্ত কি করছে এটা? ঘন ঘন শ্বাস নিচ্ছে সে, চোখেও কিছু দেখছে না, সব ঝাপসা। মাথা রাখলো শান্তর বুকে। এখন আর শীত লাগছে না তার, বড্ড লাগছে। অশান্তকে জড়িয়ে ধরে মুহূর্তেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। শান্ত জেগে উঠল ক্ষণিকের মধ্যে। নিঝুম ঘুমাচ্ছে, তার বুকের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে। শান্ত তাকে জড়িয়ে ধরে নিল, চশমিশের গালে হাত রাখলো। খানিকটা নড়েচড়ে উঠল সে, আবারও ঘুমিয়ে গেল। শান্ত বেশ বুঝতে পারলো নিঝুম অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে এখানে এসেছে। তার চোখের ঘুম উধাও। চশমিশকে এক নজর দেখে চুমু খেলো তার ললাটে, মৃদু হাসলো, ভাবলো, ইস, যদি প্রতিটা সকাল এই মুখখানি দেখে ঘুম ভাঙার ভাগ্য হতো। আলতো করে জড়িয়ে নিল মিস চশমিশকে। আহনাফ গম্ভীর মুখে তাকিয়ে আছে নিঝুমের দিকে। নিঝুম মুখটা কাচুমাচু করে ফেল, চোখ নামিয়ে নিল। শান্ত তার পাশে এসে বসে বলল, আমার চশমিশকে ভয় দেখাচ্ছিস কেন? আমি ভয় দেখাচ্ছি? অবশ্যই, দেখ বেচারির মুখ ভয়ে শুকিয়ে গেছে। নিঝুম ঠোঁট কামড়ে ফেল শান্তর দিকে। শান্ত হাসলো। আহনাফ বোতলের স্থিতি খুলে পানি খেলো, অতঃপর বলল, নিজুমকে পাঠালাম তোকে নিয়ে যেতে, আর এখানে এসে সে নিজেই আঠার মতো লেগে আছে। কতগুলো ফোন দিয়েছি জানিস? ভয় হচ্ছিল কিছু না হয়ে গেল।
আমার কি দোষ? অশান্তই তো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল, ছাড়লই না, তাই আমি। কথার মাঝে থেমে শান্তকে দেখতে লাগলো। শান্ত মুখ টিপে হাসছে। নিজম ফিরে তাকালো আহনাফের দিকে। আহনাফ এমন ভাব করছে সে কিছুই শুনেনি। হতভম্ব হয়ে উঠে দাঁড়ালো সে। মুখে হাত দিয়ে দৌড়ে ছুটে গেল। নিজের অজান্তে কিসব বলছে সে। ছিছি, আহনাফ কি ভাবলো তাকে? শান্ত জোরে জোরে হাসা শুরু করলো। আহনাফ ঠোঁট চেপে হাসছে। কুশন ছুঁড়ে মারলো শান্তর মুখে। সেটাই মুখ চেপে হাসছে শান্ত। বলে উঠল, আমার চশমিশ কত বোকা দেখলি? নিঝুম বোকা না, অবুঝ। হ্যাঁ সেটাই। আচ্ছা, এখানে যে আমার তরফদারি করতে এলি, তানিশের খবর কি? সে কি পরীক্ষায় বসেছে? আহনাফ শব্দ করে শ্বাস ফেল। সোপের সোজা হয়ে শুয়ে পড়ল। এত কষ্ট করে কলেজ অবধি নিয়ে গেলাম, অথচ ও পরীক্ষার হলেই ঢুকলো না। তোরা কি হলে ছিলি না? না, আমার পরের হলে ছিল, কিন্তু আমি 100% শিওর ও পরীক্ষাতেই বসেনি। এক্সাম শেষ করে দেখি ও হলে নেই, এমনকি কলেজের কোথাও নেই। তোমার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। আমি বোধহয় আন্দাজ করতে পারছি ও কোথায় আছে। কোথায়? আসছি আমি। আলবিদা। আহনাফ বেরিয়ে গেল। মিকো এসে চারিদিক ঘুরঘুর করছে। ওর খাবারটাও দরকার। বিকেলের দিকে নিঝুমকে নিয়ে বের হয়ে গেল শান্ত। নিঝুম বেচারি তখনও মুখ গম্ভীর করে বসে রইল। খানিকক্ষণ আগের ঘটনা কোনোভাবে সে ভুলতে পারছে না, পারবে বলেও মনে হচ্ছে না। শান্ত একটু পরপর তাকে দেখছে আর মিটি মিটি হাসছে। চশমিশকে রাগানোর ধান্দা। চশমিশ রেগেও যাচ্ছে কিন্তু কিছু বলছে না। রাগি টোজ বোধহয় বেশি হয়ে গেল। মাঝ রাস্তায় একে একেই গাড়ির পথে নেমে হাঁটা ধরল। শান্ত ভাবলো গাড়ি থেকে নেমে তার পিছু নেবে, কিন্তু পারল না। দেখলো চশমিশের পিছন পিছন এসে হাজির হলো তিতির। নিঝুম তাকে দেখতে একগাল হাসলো। তানিশা আর শান্ত সত্যি সত্যি পরীক্ষায় বসলো না। তারা তাদের কথা রাখলো। এত বলেও তাদের পরীক্ষায় বসানো গেল না। কী ধরনের ঘাটতারা তারা দুজন। আহনাফ শেষে হাল ছেড়ে দিল, তবে বাকিরা ঠিকই পরীক্ষায় বসলো। পরীক্ষার পর ক্লাস আবার শুরু হয়ে গেছে। নিয়মিত সবাই ক্লাসে আসছে। শীতের সময় বেশ বেলা করে ঘুম থেকে উঠতো শান্ত। এখন আর তা হচ্ছে না নিঝুমের কারণে। সে রোজ ভার্সিটিতে যাচ্ছে বিধায় তাকেও যেতে হচ্ছে। শান্ত আর একটু আগে এলো। নিঝুম বোধহয় এখন এসে পৌঁছায়নি। তার খুব ঘুম পাচ্ছে, গায়ে ম্যাচ ম্যাচ করছে। ঘুম ঘুম চোখের সামনে এগিয়ে যাচ্ছে। নিঝুম পিছন থেকে শান্তকে দেখে একগাল হাসলো। তাকে চমকে দেবার কারণে ছুটে এগিয়ে এলো সে। হঠাৎ দেখলো অশান্ত দাঁড়িয়ে গেছে। শুধু দাঁড়িয়েও যায়নি, কারো একজনের সাথে কথা বলছে। নিঝুম এবার বড় বড় পা ফেলে অশান্ত পাশে এসে দাঁড়ালো। বুড়কুচকে একবার তাকালো শান্তর দিকে। সে খাতায় কিসব লিখছে। একবার দুজনের চোখাচোখি হতে শান্ত মৃদু হেসে আবার লিখতে লাগলো। নিঝুম এবার তাকালো মেয়েটার দিকে। মেয়েটি কেমন বড় বড় চোখ করে অশান্তকে দেখছে। মেয়েটির চাহনি মোটো নিঝুমের পছন্দ হলো না। আবার মনে হচ্ছে মেয়েটা বেশ সুন্দরী, সত্যি সত্যি সুন্দরী। তার সৌন্দর্য দেখে নিঝুমের ভয় হতে লাগলো। অশান্তর আশপাশে এভাবে সুন্দরী মেয়েরা ঘুরঘুর করবে তার মোটেও পছন্দ না। শান্ত খাতাটা এগিয়ে দিল। মেয়েটা মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ ভাই। নিঝুম চমকে গেল। এই এত বড় মেয়ে অশান্তকে ভাই ডাকছে, আবার অশান্ত হাসছে। কি ব্যাপার? ভাই ডাক শোনার পর কি অশান্তর মন গলে গেল নাকি? মেয়েটা চলে গেল। শান্ত হাত বাড়িয়ে নিঝুমের হাত ধরতে গেলে অমনি নিঝুম রাগ দেখে চ্যাটাং চ্যাটাং করে হেঁটে সামনে চলে গেল। শান্ত গোল গোল চোখ করে তাকিয়ে রইল। হুঠাৎ চশমিশের এই রাগের কারণ সে খুঁজে পেল না। ক্যাম্পাসে খুব বিরাট এক কাণ্ড ঘটেছে। নিঝুমের সাথে একটা মেয়ের সেই রকমের ঝগড়া বেঁধেছে। তার মন তো সেই সকাল থেকেই ঠিক নেই। এরই মধ্যে এই মেয়ে বেশ কয়েকদিন ধরে গায়ে পড়ে ঝগড়া করতে চাইছে। কথায় কোথায় খোঁচা মেরে দেয়, যেন একটা ঝগড়া করতে পারে। নিঝুম বেশ বুঝতে পারছে মেয়েটার নজর অশান্তর দিকে ছিল। এখন অশান্ত তার প্রেমিক ব্যাপারটা মেয়েটা সহ্য করতে পারছে না বলে এমনটা করছে। এটা তাকে বলেছে তিথি। এতদিকে খবর তার কাছে বেশি থাকে, খবর জোগাড় করার সে মাহির। নিঝুম তবুও খুব করে চাইছিল ঝগড়া না করতে, এবার আর না করে পারল না। মেয়েটিকে কঠিন কয়েকটি কথা বলে ক্যান্টিনের দিকে গেল সে। তার পিছন পিছন তিথিও। এই মেয়েটির নাম পুষ্প। পুষ্প হোক না শুষ্ক, তাতে নিঝুমে কি? সকাল থেকেই দেখা যাচ্ছে একের পর এক মেয়ে অশান্ত দিকে ঘুরঘুর করছে। মনে হচ্ছে অশান্ত কোনো মধুর চাক আর তারা মৌমাছি। রাগে ফুঁসছে নিঝুম। বললেই হলো নাকি অশান্ত শুধুই আমার? তার দিকে যে নজর দেবে তার চোখ তুলে দিব। আসছে আমার অশান্তর দিকে নজর দিতে, এই পুষ্পের মুখ ভোঁতা করে দিব একদম। শান্ত নিঝুমকে দেখে উঠে দাঁড়ালো। তার পিছন থেকে আহিম ছুটে এসে বলল, জানিস কি হয়েছে? কি হয়েছে? নিঝুমের সাথে পুষ্পের সেই ঝগড়া বেঁধেছে। এই পুষ্প আবার কে? সে তুই চিনবি না। হ্যাঁ, আমাদের আহিম ভাই সব মেয়েদের নাম মুখস্থ রাখে। এবার বলো
ঝগড়া লাগলো কি নিয়ে? তুচ্ছ বিষয়, দুজনেই লাইনে দাঁড়িয়েছিল ডিপার্টমেন্টে কাগজ জমা দেওয়ার জন্য। সেখানেই নিজুম নাকি পুষ্পকে ধাক্কা দিয়েছে, আবার কি জানি বলেছে, সেখান থেকে ঝগড়ার সূত্রপাত। এটা আবার কোনো কারণ হলো নাকি? ওই তো নিঝুম এদিকেই আসছে। শান্ত ফিরে তাকালো। নিঝুম এদিকটা এলো বটে, কিন্তু এখানে এলো না। সামনে একটা টেবিল বসে পড়লো। শান্ত এগিয়ে যেতে চাইলো। আমি তাকে থামিয়ে দিয়ে পড়লো, ঝগড়া এখনো শেষ হয়নি? মানে? মানে পুষ্প দল বেঁধে এখানে আসছে, তখন একা ছিল তো, তাই নিঝুমের সাথে পেরে ওঠেনি। 100 জন এলেও ওই মেয়ের সাথে পারবে না। অবশ্যই পারবে না, ও আমার চশমিশ। আহনাফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কয়েকটা মেয়ে দল বেঁধে আসছে। আহিম নিচু স্বরে পড়লো, ওই তো পুষ্প। চুল ছেঁড়াছিঁড়ির একটা ব্যাপার ঘটবে বলে মনে হচ্ছে। আমারও তাই মনে হয়। তুই ওদিকে কোথায় যাচ্ছিস? অ্যাপ্রিসিয়েট করতে। চশমিশের পাশে থাকতে হবে না, যাই। আহনাফ চমকে গেল। শান্ত হেসে পা বাড়ালো। আহিম হাত দিয়ে গুনে গুনে দেখছে 5টা মেয়ে। পুষ্প, শিমুল, রিতাই। থাম ভাই, তুই তো দেখছি লাইব্রেরি খুলে বসলি। কলেজের এক একটা মেয়ের নাম ওর ঠোঁটের আগায়। তুই পাক্কা প্লে বয়। আরে ওসব কিচ্ছু না, আমি তো শুধু দেখেছিলাম। দেখ ওখানে কি হচ্ছে। শান্ত আবার কোনো গন্ডগোল পাকাতে গেল? সকলের দৃষ্টি ভিল সেই দিকে। শান্ত নিঝুমের থেকে একটু দূরে দাঁড়ানো। তাকে ঘিরে তাকালো আফিম আর আহিম। নিঝুম একাই দাঁড়িয়ে, তার পাশে তিথিও আছে। পুষ্প মেয়েটা এবার সর্দারি দেখিয়ে সামনে এসে বলল, হ্যাঁ, এখন বলো, কি জানি বলেছিলে? আমার স্বভাব ভূতম প্যাঁচার মতো, আর আমি নাকি গাধা। না, এমন তেমন গাধা বলিনি তো, হাইব্রিড জাতের গাধা বলেছি। নিঝুম, আহ, চেঁচিও না, তুমি যা বলছো আমি ঠিক শুনতে পারছি। এত বড় বড় কথা কেন বলছো? কি শান্ত প্রেমিকা হয়ে গেছো বলে নিজেকে কি ভাবতে শুরু করছো তুমি? কেন, অশান্তর বউ? মেয়েগুলো হক চুকিয়ে গেল। শান্ত মুখ টিপে হাসছে। তার চশমিশ ফাটিয়ে দিয়েছে। পুষ্প দাঁতে দাঁত চেপে পড়ল, তুমি বেশি করছো না? এই মেয়ে, এই সরি বলো পুষ্পকে। কেন গো? নিঝুম কেন সরি বলবে? ও পুষ্পকে যা তা কথা বলছে তাই। তো বেশ করেছে। তোমরা যখন নিঝুমকে বলো তখন? তোমরা তো বলো পিছনে পিছনে আড়ালে দাঁড়িয়ে। নিঝুম তো মুখের উপরে বলে দিয়েছে, শিক্ষা হয়নি? তোমার মুখ না আমি ভেঙে দিব, চুপ করো। তো আমি বসে থাকবো নাকি? চেয়ার নিয়ে তোমার মাথা ভাঙবো। আরে আরে শান্ত, থামা নিঝুমকে। এত দেখছি মারামারি একটা লাইগা যাবে। যাক, অতপর চশমিশকে ডেকে জোর গলায় পড়ল, চশমিশ তুমি বলে যাও, আমি আছি তোমার পিছনে। আহিম হতভম্ব দৃষ্টিতে তাকালো। আফিন জিহ্বা কামড় দিয়ে বসলো। কি বয়ফ্রেন্ড রে তুই? আরে থাম, ক্যাট ফাইট দেখতে দে। আমি বাজি রেখে বলতে পারি চশমিশ জিতবে। নিঝুম শান্তর কথা কানে দিল না। ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল সামনের দিকে। পুষ্প যেন আরো ফুসলে উঠল শান্তর কথা শুনে। মিনমিন কণ্ঠে বলে উঠল, ভালোই তো হাত করে নিয়েছো দেখছি। দেখো আমার ক্ষমতা। যাকে পটানোর জন্য এত রং ঢং করছো, সে তো আর তোমাদের পাত্তা দিল না। নিঝুম, তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আমারও হাত আছে, চুল আমিও টানতে জানি। নিজেকে কি ভাবো? বাচ্চা হাতি একটা, সারাদিন খেয়ে খেয়ে শুধু পেট ফুলানো ছাড়া আর কি পারো? তোমার মতো ডায়েট করে আর শুকনো লাঠি তো হয়ে যায়নি। শোনো, আমার বাবা মা আমাকে ভালোই খেতে দেয়, বুঝলে? শান্ত মুখ ভেঙচি কাটলো। গম্ভীর গলায় পড়ল, ও কি বললো? আমার চশমিশকে বাচ্চা হাতি? কে বলেছে চশমিশ মোচা? শুকনা একটা মেয়ে, এই একটুকুই তো খায়, আসছে বাজে কথা বলতে। নিজে কি কেঁচো একটা। তুই এখনো দাঁড়িয়ে ঝগড়া করছিস? করবো না। আমার চশমিশকে বলেছো? দাঁড়া তো, এই চশমিশ। গলা ছেড়ে ডাক দিল। নিঝুম পিছন ফিল। আফিন ধপ করে তার মুখে হাত দিল। হাসি দিয়ে পড়ল, কিচ্ছু না, কিচ্ছু না, তোমরা ঝগড়া চালাও। পাগল হলি নাকি তুই? মেয়েদের হাতে মার খাওয়াবি দেখছি। শান্ত আফিনের হাত ছুটিয়ে এক পা এগিয়ে গেল। 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে পড়ল, চশমিশ তুমি বলো, আমি আছি তোমার পাশে। পুষ্পের পিছনে দাঁড়ানো মেয়েটা কিছু একটা বলতে নিল। তার পাশে মেয়ে তাকে আটকে দিয়ে পড়ল, শান্তকে আজে বাজে কিছু বলিস না, রেহাই পাবি না। তানিশা এসে গলা চেপে ধরবে। নিঝুমের সাথে তানিশার বনে না। ওকে যত পারিস বল, কিন্তু সাবধান, শান্তকে না। কতগুলো পুষ্পের কানেও গেল। একটু নড়চে উঠল সে। শান্তর কথায় পাত্তা না দিয়ে পড়ল, তুমি এভাবে মুঠি হতে থাকলে তোমায় কেউ বিয়ে করবে না, বুঝলে?
সে নিয়ে তোমায় ভাবতে হবে না, বরং নিজেকে দেখো। দিন দিন তো পালং শাকের আটির মতো হয়ে যাচ্ছ। নিঝুম, আমি খুব সুন্দর করে তোমার সাথে বলছি কিন্তু। আমিও আমার রাগ যথেষ্ট সামলে নিয়েছি। কি ভাবছো? হ্যাঁ, দল বেঁধে আসলে আমি ভয় পেয়ে যাবো? একদম না। আমার সাথে পরের বার ওই চোখ রাঙিয়ে কথা বলবে না বলছি। চোখ তুলে ফেলবো একদম। রাগে নিজের ঠোঁট চেপে ধরল পুষ্প। আশপাশে হাসির রোল পড়ে গেছে। সে এগিয়ে এসে কুৎসিত ভাষায় নিঝুমকে বলল, কথাটা আসতেই বলল। নিঝুম ছাড়া আর কেউ শুনল না, তিথিও না। নিঝুমের রাগ মাথায় চড়ে গেল, তাকে বাজে কথা বলা। সে তার চুল টেনে ধরল। শান্ত চমকে উঠল। চশমিশ এবার কাজের মতো একটা কাজ করলো। পুষ্প তার চুল টেনে ধরতে নিল। তিথি তাকে আটকালো। পেছনে মেয়েগুলো চলে আসছে। ভীষণ রকমের উত্তেজনা। হঠাৎ সব থেমে গেল। নিঝুম ততক্ষণে পুষ্পকে বাদর বানিয়ে ছেড়েছে। তানিশা নিঝুমের হাত ধরে ফেলো। নিঝুম থেমে গেল। তাকে দেখে সমস্ত নিশ্চুপ। শান্ত মাথা চুলকে বলল, যা, এখনই মাসালা মুভি দেখা যেত। পেছন থেকে আপনার মাথায় বাড়ি মেরে পড়ল। মজা নিচ্ছিস? নিজুম ওখানে দাঁড়িয়ে ঝগড়া করছে, তাকে না থামিয়ে আরো উস্কে দিচ্ছিস। তোর কথা বলেছে, চুল ছেঁড়াছেড়ি শুরু হয়ে গেছিল, তবে নিজুমের না, ওই কেঁচো ভূতনির। তানিশা না এলে নিজুমের চুলগুলো যেত। শান্ত হাসি থামিয়ে মাথা তুলে সামনে তাকালো। নিজের মুখটা নামিয়ে নিল। তানিশাকে মোটেও খুশি দেখাচ্ছে না। ইদানিং তার তানিশাকে ভয় লাগে, একদম নিরু আপার মতো। আপা রেগে থাকলে মুখটা যেমন করে রাখে, তানিশাও তেমন। কিন্তু তানিশা সবসময় অমন করে রাখে। তানিশার চাহনি দেখে সবাই থেমে গেল। পুষ্প চুলগুলো ঠিক করতে করতে পিছিয়ে গেল। তার রাগ মোটেও কমেনি, বরং বেড়েছে। ঘন ঘন শ্বাস ফেলছে সে। তানিশা নিজমের হাত ছেড়ে দিল। নিজম শুকনো ঢোক গেল। তানিশা বলে উঠল, অনেক বিনোদন দিয়েছো, এবার যেয়ে যার কাজে যাও। এটা তো ঠিক না, নিঝুম আমায় মেরেছে। তাহলে তুমি দাঁড়িয়ে শুধু খেলে কেন? এখন যখন মার খেয়েছো, সম্মান যা হাতে আছে নিয়ে চুপচাপ চলে যাও। পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, এটা একতরফা হয়ে গেল না? কিছু বললে? আমি শুনতে পাইনি। তাদের আর কিছু বলার সাহস হলো না। এখানকার কোনো মেয়ে তানিশার মুখের উপর কথা বলার সাহস করে না। নিজম তাও বোধহয় যা একটু করতো। মেয়েগুলো পিছিয়ে যাচ্ছে। তানিশাও সামনে এগিয়ে এলো। নিজম এক জায়গায় দাঁড়ানো। তার বিশ্বাস হচ্ছে না তানিশা তার হয়ে কথা বলল। আশ্চর্য, সবার আগ্রহ এখন তানিশা। এক ঝটকায় কীভাবে সব কিছু মিটিয়ে দিল। সবার নজর যখন তানিশার দিকে, পুষ্পের রাগ তখন নিজমের দিকে। নিজম নিজেও ঘুরেছিল। শান্ত ফিরে তাকালো। টেবিলের উপর থেকে পুষ্পকে পানি গ্লাস নিতে দেখে ছুটে গেল সে। পুষ্প পানি ছুঁড়ে মারল। শান্ত ছুটে এসে দাঁড়ালো নিজমের সামনে। নিজম হক চুকিয়ে তাকাচ্ছে। পুরো পানি গিয়ে পড়ল শান্তর পিঠে। পুষ্প মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত এটা কি করলো? মাঝে কেন চলে এলো? ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজম বাকরুদ্ধ। শান্ত তার দিকে ফিরে হেসে বলল, ঠিক আছো? অশান্ত আপনি? তানিশা রেগে গিয়ে বলল, তোমায় তো আমি। পুষ্প ভয় পিছিয়ে গেল। শান্ত ইশারায় তানিশাকে থেমে যেতে বলল। পেছন ঘুরে তাদের বলল, হয়েছে, এবার যাও তোমরা। পুষ্প বিড়বিড় করে সরি পড়ল। অতঃপর দ্রুত তারা চলে গেল। নিজমের চোখে মুখে এখনোই বিস্ময়। শান্ত সবার সামনে তাকে জড়িয়ে ধরল। আবারও জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো চশমিশ? আমি থাকতে তোমার কিছু হবে না। আনাপ তার সেই ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে। নক করতে দরজা খুলে দাঁড়ালো তানিশা। তাকে দেখতে পেয়ে একটু বিভ্রান্ত হলো। আশ্চর্য, মেয়েটা সর্বক্ষণই এই বাসায় থাকে। এমন হতে থাকলে বেশি দিন আর শাইলা বেগম নিজের ধৈর্য রাখতে পারবেন না বলে মনে হচ্ছে। তানিশা দরজা ছেড়ে দাঁড়ালো। আনাপ ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। পেছন থেকে তানিশা এসে তাকে জড়িয়ে ধরলো। তার হাসির শব্দ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে সে ভীষণ খুশি। এই খুশির কারণ আহনাফের জানা। বেলকনিতে একটা দোলনা লাগিয়েছিল গতকাল। সেটা দেখেই তানিশা এত খুশি। আহনাফ তার হাত সরিয়ে সামনে ফিরল। তানিশা একগাল হাসলো। দেখে মনে হচ্ছে ঘুম থেকে সবে উঠেছে। চুলগুলো কাকের বাসার মতো হয়ে গেছে। তানিশা আহনাফের গলা জড়িয়ে ধরল। থ্যাংক ইউ। তুমি জানো না দোলনা দেখে আমি কত খুশি হয়েছি। জানো, অনেকদিন ধরেই ভাবছিলাম তোমায় বলবো একটা দোলনা টাঙানোর জন্য। কিভাবে আমার মনের কথা বুঝলে বলো তো? মনে থাকতে হলে তো মনের কথা বুঝতেই হবে, তাই না? তানিশা এসে চুমু খেলো তার গালে। আহনাফ আলতো করে তার চুলগুলো ঠিক করতে গেল, কিন্তু কিছুই ঠিক হলো না। উল্টো জটের মধ্যে তার আঙ্গুল আটকে গেল। আহনাফকে বিব্রত দেখা গেল। তানিশা হেসে উঠল। কি মারাত্মক সেই হাসি, থামছে না। কতই না মজার কাণ্ড ঘটেছে। চুল আশ্রাও না আজ কদিন? বেশি না, 4 দিন। এই নিয়ে বাইরে বের হও? আরে খোপা করে নিলেই হয়। এরপর সেই খোপায় তুমি এক ফুল গুজি দিও, দেখবে কেউ টের পাবে না। তুমি না কি যে এক আমি বুঝতে পারবো না। বলে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। তানিশা বেশ আহ্লাদি হয়ে সোফায় গিয়ে বসলো।
বলল, আমি গত রাত থেকে কিছু খাইনি। খাওনি কেন? মিসেস শায়লা বেগমের সাথে গত রাতে ঝগড়া করে বের হয়েছি। আহনাফ ঘড়ির দিকে তাকালো। কাটে কাটে দুপুর 3টা বাজে। আহনাফ বিরক্তি স্বরে বলল, বলো না তুমি এখনো কিছু খাওনি। তানিশা মিষ্টি করে হাসলো। আহনাফ চিরুনি হাতে বিরক্তি নিয়েই বলল, এটা কোন ধরনের পাগলামি তানিশা? তুমি চাইলেই অনলাইনে খাবার অর্ডার করতে পারতে। বলে এসে পিছনে দাঁড়ালো। তানিশা বলল, তোমার হাতে রান্না খাবো বলে খিদে জমিয়ে রাখছিলাম। ফাজলামি কথাবার্তা। এ বাসায় আছে কি যে তোমায় রান্না করে খাওয়াবো? আচ্ছা দাঁড়াও, আমি খাবার অর্ডার করি। না, তুমিই রান্না করবে। আবারও? আমি দেখছি ওখানে কিছু বাসনপত্র আছে। একদিন আমার বন্ধুরা মিলে এখানে কদিন ছিলাম, কিন্তু ওসব কিছুই কাজের না। চলো আমরা কিছু কিনে আনি, রান্না করার জিনিসপত্র আনবো। মাথায় দেবার তেলও আনতে হবে, তেল নেই। এই চুলে জট ছাড়াবে কি দিয়ে? তুমি কি এখানে সংসার পাতাতে যাচ্ছ? তুমি ঠিক ধরেছো। আহনাফ তার চুল হাতে জট ছাড়াতে লাগলো। চাপা স্বরে বলল, পাগলামি কেন করছো? ভালো লাগে আমার পাগলামি, তুমি ছাড়া আর কেউ সহ্য করবে না তাই। নিজের কি হাল করেছো দেখছো? দেখছি, চিন্তা হচ্ছে না, তুমি মানিয়ে নিচ্ছ। আহনাফ নিঃশব্দে তার চুলগুলো আশ্রয় দিচ্ছে। সম্পর্কের জটিলতা থেকে চুলের এই জট খুলতে তার বেশি কষ্ট হয়নি। আহনাফ শীতল গলায় বলল, এমন হয়ে যাচ্ছ কেন? ভালো লাগে, তুমি কি সুন্দর কেয়ার করো তাই। আহনাফ হাসলো। তার সেই হাসির ঝলক তানিশার সামনে আয়নাতে দেখলো। সে দেখতে লাগলো তার চোখ জোড়া নির্দিষ্ট একজনের মাই আটকে গেছে। বড় করুণ স্বরে হঠাৎ বলে উঠল, মাঝে মাঝে তোমায় অনেক বিরক্তি করি তাই না? আমায় অনেক যত্ন করো, অনেক খেয়াল রাখতে হয়, কিন্তু নীরুর এত যত্ন করা হতো না। সে তো গোছানো মেয়ে, সব কিছু গুছিয়ে নিত, আর আমি বড্ড অগোছালো। নীরুর কথা শুনে আহনাফের মুখ কঠিন হয়ে গেল, কিন্তু সে দ্রুতই তা সামলে নিল। পকেট থেকে রাবার ব্যান্ড বের করে চুলগুলো আটকে দিল। চুমু খেলো তানিশার কপালে। নিশ্চুপ হয়ে রান্নাঘরের দিকে গেল। তানিশা বলে উঠল, কিছু বললে না যে? কি আর বলবো, তুমি তো সব বললে। শান্ত উঠে তার পিছন পিছন গেল। আহনাফ ঘরে কিছুই পেল না তেমন। তানিশার দিকে ফিরে বলল, আজকের দিনটা খেয়ে নাও, আমি কালই সব এনে রাখবো। তানিশা হাসার চেষ্টা করলো। খাবারের অর্ডার করে দিয়ে এসে দাঁড়ালো বেলকুনিতে। তানিশা দোলনায় বসে আছে। আহনাফ দেওয়ালের সাথে ঘেসে দাঁড়িয়ে। তানিশা তাকে দেখে আবারও হাসলো। ফিরে গেল ওই আকাশের দিকে। আহনাফের দৃষ্টি তানিশার দিকে। সে সত্যি বলেছে, নিরুপমা গোছানো মেয়ে, আর এজন্য সে আর নিরুপমা এক হয়নি। ভাগ্য কখনোই একরকম মানুষদের একসাথে রাখে না। নিরুপমা গোছালো ছিল বলেই তার মতো গোছালো ছেলের জায়গা হয়নি। তিতের মতো অগোছালো ছেলেই তার ভাগ্যে ছিল। যারা খুব গোছানো স্বভাবের, তারা অগোছালো কাউকে চায়, যেন তাকে গুছিয়ে নিজের মতো করে রাখতে পারে। নীরু ভেবেই নিয়েছিল আমায় যে তার মতো করে গুছিয়ে নিতে পারবে না। ঠিক তেমনি আমার মনে হয় তোমায় আমি আমার মতো করে গুছিয়ে নিতে পারবো। নিরুপমা আর তোমার মাঝে খুব বেশি ফারাক নেই। তোমরা দুজনেই জীবনে একজনকে গভীরভাবে ভালোবাসতে জানো। হম্বিতম্বি করে নিজম কলেজের চত্বরের সামনে দাঁড়ালো। কলেজে ঢুকলো না, তার কারণ অশান্ত কলেজ গেটের সামনেই আছে। দুজনের চোখাচুকিতে নিজম অশান্তকে এড়িয়ে চলে গেল। শান্তের মুখটা শুকিয়ে গেল। বেচারার হাল দিন দিন বেহাল হচ্ছে, তবু উপায় নেই। সে ছুটলো। যাবার পথে পড়ে থাকা কাঠগোলাপ তার চোখে পড়ল। তাজা কাঠগোলাপ দেখেও নিজমের মন গলেনি। সে নিশ্চুপ, চোখ মুখ গভীরতায় ডুবে গেছে। শান্ত মাথা চুলকে বলল, রেগে আছো মনে হচ্ছে। তানিশার ইনস্টাগ্রাম পোস্ট দেখেছেন? কেন, ইনস্টাগ্রামে আবার কি হয়েছে? আচ্ছা, দেখছি। শান্ত ফোন বের করে খুঁজতে লাগলো। তানিশা আবার কি পোস্ট করলো। অতঃপর সেই দোলনায় ছবি চোখে পড়লো তার। পোস্টটা গতকালের। শান্ত হেসে বলল, ও আচ্ছা, দোলনা, বাহ খুব সুন্দর তো। এমা, তোমার আবার কি হলো? মুখটা অন করে রাখলে কেন? ক্যাপশন পড়েছেন? ক্যাপশন মানে? শান্ত বিড়বিড় করে ক্যাপশন পড়লো। তার মুখটা মলিন হয়ে গেল। কাজ হয়েছে। আহনাফ এই দোলনা তানিশাকে গিফট করেছে। ব্যাস, উফ, বুঝে না এই আহনাফের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে। শান্ত হাসার চেষ্টা করলো। নিজমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, আমিও তোমায় একটা দোলনা আনিয়ে দিব। নিজম ঠোঁট উল্টো করে রাখলো। শান্ত বিড়বিড় করে বলল, আরে বাবা, মুখ ভার করার কি হলো? বললাম তো আনিয়ে দিব। এই দেখো, এমন বাচ্চাদের মতো করবে না। আহনাফ তানিশাকে দোলনা গিফট করেছে বলে তোমারও লাগবে, এটা কোন কথা? সবসময় বাচ্চাদের মতো জেদ ধরো কেন? আমি আপনাকে দোলনার কথা বলেছিলাম। আজ কয়দিন অশান্ত। দোলনার কথা তুমি বলেছিলে নাকি? নিজম চোখ বড় বড় করলো। শান্ত মুখ শুকিয়ে গেছে। সে নির্ঘাত ফুলে গেছে। ইস, নিজম তার পেটের দিকে ধপ করে একটা খুশি মারল। এত ব্যথা না পেলেও একটু ব্যথা পেয়েছে। নিজম চোখ মুখ শক্ত করে
কিছু একটা বলতে নিল, অমনি সেই দিনকার মেয়েটা চলে এলো। চলে এসে শান্ত ভাই করছে। নিজমের রাগ এবার ভালোভাবেই মাথায় চড়েছে। মেয়েকে এক ঝাড়ি মেরে পড়ল। এই মেয়ে, এই শান্ত ভাই কি শুরু করেছো তুমি? হ্যাঁ, অশান্ত কোন দিক থেকে তোমার শান্ত ভাই হয়? শান্ত ততমতো খেয়ে গেল। মেয়েটাও হক চুকিয়ে গেল। কিছু একটা বলতে গেলে নিজম আবারও এক ঝাড়ি মারল। শান্ত নিজমের হাতটা ধরে বলল, চশমিশ, কি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? এই মেয়েটা সব সময় আপনার আর আমার মাঝে এসে কথা বলে। আপনি কিছু বলছেন না কেন ওকে? মেয়েটা থেমে থেমে শান্তকে জিজ্ঞেস করলো, ও আপনার গার্লফ্রেন্ড শান্ত ভাই? আবারও? সরি। এই গার্লফ্রেন্ড কি? আমি অশান্তর বউ হই, বুঝলে? যাও এখান থেকে। আর একবার যদি দেখি না তোমায় আমার অশান্তর চারিদিকে দেখি, যদি শান্ত ভাই বলে ডাকছো, তাহলে দেখো তোমার কি হাল করি আমি। চশমিশ, আচ্ছা থামো, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ। বলুন আর কখনো যেন না আসে। হ্যাঁ, আর কখনো এসো না। যাও বোন, প্লিজ। মেয়েটার মুখ ভয়ে কাচুমাচু হয়ে গেল। সুরসুর করে সে চলে গেল। নিজম ঘন ঘন শ্বাস ফেলছে, ঠোঁট কামড়ে রইল। শান্ত তাকে কিছু বলার আগেই সে হনহন করে চলে গেল। ধপরে শান্ত এসে চেয়ারে বসলো। আহনাব সাথে সাথেই নড়ে চড়ে উঠল, তার সাথে আফিন আর নীল। শান্ত চোখ মুখ শক্ত করে বলল, তোর সমস্যা কি বলতো? কার? আমার? হ্যাঁ তোর। প্রেম করছিস, ভালো কথা কর। আমার সংসারে আগুন দিচ্ছিস কেন? মানে? শান্ত সামনে থাকা খাতার পেজ ছিঁড়ে গোল বল সাইজের করলো, আহনাফের দিকে ছুঁড়ে মারলো। আহনাফ বিস্মিত তার কাণ্ড দেখে। শান্ত বলল, গার্লফ্রেন্ডের জন্য এই করছো, আবার এটা করছো। এসব তোমার গার্লফ্রেন্ড আবার পোস্ট করছে সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে। এরপর কি আগুন ধরেছে জানো? নিজুম এখন দোলনার জন্য বায়না করছে, তাই তো? সে তো অনেক আগেই করেছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। কিন্তু আজ আবার এই পোস্ট দেখে কি কুরুক্ষেত্র হয়েছে তা জানিস? আহনাফ মিষ্টি করে হাসলো। তার এই হাসির অর্থ সে মজা পাচ্ছে। শান্ত দাঁতের দাঁত চেপে তাকিয়ে আছে। আহনাফ আরও মজা পেল। সেবার খিলখিলিয়ে হেসে উঠল। তার হাসি দেখে আফিন আর নীলও জোরে জোরে হাসতে লাগলো। সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাসা থেকে বের হয়েছে বেশিক্ষণ হয়নি। সে তো এখন অবধি শান্তর বাসায় যেতেই পায়নি। এরই মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। দিন কতটুকু ছোট হয়ে গেছে, এখন আর হাতের নাগালে পাওয়াই যায় না। নিজমের রাগ হচ্ছে, তবে বেশি না, অল্প অল্প। এই অল্প রাগও বেশিক্ষণ থাকবে না। শুধুমাত্র অশান্তকে দেখতে মুখ খানিকটা রাগ রাগ ভাব নিয়ে চলা। গতকাল তার উপর রাগ করে চলে আসার পর একটা খোঁজ দিল না। আশ্চর্য কথাবার্তা। অশান্ত এখন দেখি তাকে পাত্তাই দিচ্ছে না, কেমন গোনাই ধরছে না। তার চশমিশ রাগ হয়ে আছে, এতে তার কোনো মাথা ব্যথা নেই। বড় আশ্চর্যের বিষয়। এই তো বিকালবেলা ফোন করে জিজ্ঞেস করলো, কেমন আছেন অশান্ত? মনে তো হচ্ছে খুব ভালো আছেন। না, ভীষণ যন্ত্রণায় আছি। সর্দি লেগেছে, এর সাথে কাশিও। বলা মাত্র খুব খুব করে কাশলো। সেই থেকে নিজম চিন্তায় অস্থির। কি জানি কি হলো। বেশি কিছু না তো, আবার ওষুধ খেলো কিনা সেটা নিয়েই দুশ্চিন্তায় হচ্ছে তার। দরজার কড়া নাড়তে অশান্ত একগাল হেসে দরজা খুলে দাঁড়ালো। তাকে দেখে নিজম ব্যবচাকে খেয়ে গেল। এ তো দিব্যি আছে আর সুস্থই আছে, দেখে তো অসুস্থ মনে হচ্ছে না। সহসা জিজ্ঞেস করে উঠল, আপনি আমায় মিথ্যে বলেছেন অশান্ত? শান্ত হাসলো। নিজের মুখে আবারও কঠিন হতে লাগলো। ভাবলো ঘরে ঢুকে কাজ নেই, এখান থেকে বাসে ফিরে যাওয়া উচিত। আচমকা শান্ত তার বাহু চেপে ধরল, দরজা আটকিয়ে তাকে ছেড়ে দিল। চোখের তেজ দেখে বিষম খেয়ে গেল। মনে হচ্ছে চোখ দিয়ে কিলে খাবে। হনহন করে হেঁটে সোফায় গিয়ে বসে পড়ল। সে বসতেই তার পায়ের কাছে এসে মিকো জ্বর হলো। মেয়েও মেয়েও বলছে, চেঁচিয়ে গলা ফাটাচ্ছে। বোধহয় কিছু একটা বলতে চাইছে। নিজম সেখানে পাত্তা দিল না। তার দৃষ্টি এখন শান্তর দিকে। শান্ত এসে তার পাশে বসলো, হাতটা শক্ত করে মুঠোয় জড়িয়ে ধরে বলল, এখনো রেগে আছো আমার উপর? আপনি আমায় মিথ্যে বলেছেন অশান্ত? হ্যাঁ বলেছি তো, বলে এখানে এনেছি। না হলে কি তুমি আসতে? বাহ, খুব ভালো করেছেন। আপনার যা মন চেয়েছে আপনি তাই করেছেন। একবারও ভেবেছেন আমি কি দুশ্চিন্তার মধ্যে ছিলাম? জানি তো। বলে কোলের মধ্যে মাথা রেখে দিল। নিজমের তাকে সনসাথী হলো না। নিজম মাথা নামিয়ে দেখছে। শান্ত দৃষ্টি মেলে পড়ল, কি করবো বলো? তোমায় দেখতে ইচ্ছে করছিল, তাই ডেকে নিয়ে এলাম। বেশ করেছেন, যা ইচ্ছে হয় তাই তো করবেন। আহা চশমিশ, আর রেগে থেকো না প্লিজ। আমি তো সরি বললাম। নাও আবার বলছি, সরি সরি সরি। এত সরি বলছি তবুও তোমার মন গলছে না চশমিশ? আমার মন আইসক্রিম নাকি? হ্যাঁ, এত সহজে যে গলে যাবে? মিস চশমিশ, আমার মিসেস চশমিশ হয়ে যাও। নিজম ভুরকুচকে তাকালো। শান্ত হাসলো, তার চিবুকে আলতো করে চুমু খেলো। নিজম এবার খানিকটা ভুরকে গেল। শিওর উঠল বটে।
মিস থেকে মিসেস চশমিশ হয়ে যাবার ব্যাপারটা তার হজম হচ্ছে না। শান্ত তার হাত ধরে উঠে দাঁড়ালো, বলল, চলো চলো, তোমার জন্য সারপ্রাইজ। হাত ধরে টেনে নিয়ে গেল বেডরুমের দিকে। মিকো ছুটে যাচ্ছে তাদের পিছন পিছন। শান্ত নিজমের হাত ধরে ধীর পায়ে এগিয়ে গেল বেলকুনিতে। তার মুখেতে হাসি ফুটে উঠল। দোলনা, ইস কি ভীষণ সুন্দর। ছুটে গিয়ে দোলনায় চড়ে বসলো সে। মিকো এসে আবার মেয় মেয় করে চেঁচিয়ে যাচ্ছে। এক লাফে কোলের মধ্যে উঠে পড়ল। নিজম তাকে নিয়ে দোলনায় দোল খাচ্ছে আর হাসছে। শান্ত এসে দোলনার পিছনে দাঁড়ালো। নিজম মাথা উঁচু করে দেখলো, কিঞ্চিত হাসলো। সে ভীষণ খুশি। পছন্দ হয়েছে? অনেক। এটা ভীষণ সুন্দর। অশান্ত, কিন্তু সারপ্রাইজ এখনো শেষ হয়নি। মানে? শান্ত পিছিয়ে গেল। নিজম ভুরু কুচকালো। ও এতক্ষণে খেয়াল হলো এখানে লাইটিং রয়েছে। শান্ত সুইচ টিপতে আলো জ্বলে উঠল। বাহ কি সুন্দর লাল নীল আলো। সন্ধ্যা হয়ে রাত ঘনিয়ে গেছে। রাতের আকাশে অন্ধকারে এই আলোর ঝলকানি নিজমকে মুগ্ধ করলো। শান্ত এসে দোলনার পাশে দাঁড়ালো। নিজম তার হাত জড়িয়ে ধরল। তার ভীষণ আনন্দ হচ্ছে। অশান্ত তার বড্ড খেয়াল রাখে। তার ছোট ছোট ইচ্ছেগুলো সবগুলো অনায়াসে পূরণ করে। তাকে আনন্দ রাখার সব চেষ্টা করে। তবুও সে মাঝে মাঝে অশান্তর উপর চটে যায়। যাওয়াই যায়, সে তো অযথাই রাগ করে। প্রিয় মানুষকে শুধু ভালোবাসলেই হবে নাকি? একটু রাগও দেখাতে হবে, না হলে যে ভালোবাসা একদমই নিরামিষ টাইপ হয়ে যাবে। বাঁধাকপি ভাজি আর ফুলকপি ঝোল দিয়ে মাছের তরকারি। রান্না দারুণ হয়েছে। অশান্তর হাতের রান্নার তারিফ করতে হয়। নিজম মিকোকে কোলে নিয়ে বসে আছে। প্লেটে শান্ত ভাত মাখিয়ে নিজমের মুখে তুলে দিয়ে বলল, সত্যি বলছো? নীরু বাসায় থাকবে না? নীরু আবার কি? আপা আপনার বড় হয় না? আপা বলুন। এত ভালো সাজার কিছু নেই। আহনাফ, আমায়, আমাদের কাউকেই তুমি নাম ছাড়া ডাকো না, বুঝলে? নিজম শান্তর কথায় পাত্তা না দিয়ে খাবার চিবিয়ে খাচ্ছে। শান্ত ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে দেখে নিঝুম বলল, দাঁড়িয়ে না থেকে ওই চেয়ারে একটু বসুন। অশান্ত। শান্ত এক হাতে প্লেট ওন হাতে কোমর রেখে বলল, সব কিছুর একটা সীমা থাকে চশমিশ। তুমি এখন এই দোলনায় বসেই খাবে এমন জেদ ধরে বসে আছো। আমায় এই ঠান্ডার মধ্যে দাঁড় করিয়ে রেখেছ, একটু তাড়াতাড়ি খাও। নিঝুম মাথা দুলিয়ে খাবার চিবিয়ে যাচ্ছে। এমনি ইচ্ছে করে এমনটা করছে। শান্ত চেয়ার টেনে বসতেই নিঝুম হাঁ করে বলল, দিন। এই শোধ আমি তুলবো, নাও খাও। ভাত মুখে নিয়ে নিঝুম হাসলো। শান্ত চেয়ার বসে মাছে কাটা পেয়েছে বলল, তোমার আপা কোথায় যাবে? খুলনাতে যাবে। 3-4 দিনের মতো থাকবে। সেখানে একটা গানের অনুষ্ঠান আছে। আচ্ছা, আর তুমি কোথায় থাকবে? বাসায় থাকবো। একা থাকবে? হ্যাঁ, কেন? একা থাকার কি দরকার? আমার বাসায় চলে এসো, তোমায় অনেক ভালো খেয়াল রাখবো। কচু রাখবেন। কি বললে তুমি? কতটা সুন্দর করে তোমায় খাইয়ে দিচ্ছি। তোমার আপা কখনো রেখেছে এভাবে? হু হু কি করছো বলো? নিঝুম মুখ ঘুরিয়ে নিল। চোখ এদিক থেকে ওদিক ঘোরাচ্ছে। মনে হচ্ছে না সে এ বিষয়ে আর কিছু বলবে। শান্ত ভাতের নালা মুখে তুলে দিয়ে বলল, নাও হা করো। তোমার আপা যাবে কবে? কাল ভোরে। নীরু ভোরবেলাতেই চলে গেছে। নিঝুম বাসে একা। অশান্তর চিন্তা হচ্ছে। সারাদিনে কয়েকবার তার সাথে কথা হয়েছে, তবু একটু চিন্তা হচ্ছে। রাত 9টার কাছাকাছি। শীতকালে অল্প রাতেই রাত বেশি হয়। রাস্তাঘাট খুব দ্রুতই নীরব হয়েছে। সমস্ত কিছুই নিশ্চুপ। শান্ত এক কাপ কফি মগ নিয়ে বিছানায় চড়ে গেল। ফোন হাতে নিয়ে সবার প্রথমে মাথায় এলো চশমিশকে কল করতে হবে। কফির মগে চুমুক দিয়ে মাথা ঠান্ডা করলো। অতপর ফোন হাতে নিতেই ফোন বেজে উঠলো। খানিকটা খুশি হলো। ভাবলো চশমিশ বোধহয় কল করেছে, কিন্তু না, কল এলো রায়হান আঙ্কেলের নম্বর থেকে। শান্ত হৃদস্পন্দন বেড়ে গেল। এত রাতে রায়হান আঙ্কেল কল করলো কেন? শান্ত ফোন রিসিভ করলো। ওপাশ থেকে রায়হান আঙ্কেল ভর্ত কণ্ঠে বলে উঠলো, শান্ত, শান্ত ম্যাম বাসায় নেই। তিনি কি তোমার ওখানে গেছে? শান্তর গলা শুকিয়ে গেছে। মাথা স্থির রাখতে পারছে না। কম্পিত কণ্ঠে বলল, না না তো আসেনি। কলিং বেল বেজে উঠলো। এত রাতে কে এলো আবার? একটু কেমন লাগছে। উকি মেরে দেখলো বয়স্ক একজন। দরজা খুলে একটু ফাঁক করে বলল, কে আপনি? আমি আশালতা। তোমার নাম কি? নিঝুম? নিঝুম চোখ পিটপিট করে তাকাচ্ছে। কে এই মহিলা? আগে কখনো দেখেনি তো। তাকে চিনল কি করে? আশালতা মৃদু হাসলো। গা ছমছম করা হাসি। নিঝুম খানিকটা বিভ্রান্ত হলো। আশালতা শীতল কণ্ঠে বলল, আমি শান্তর মা। হৈমন্তী আর আশালতা দুজন যমজ বোন। তারা জন্মসূত্রে বাংলাদেশি। তার বাবা আলতাফ মাহমুদ হোসেন ছিলেন বাংলাদেশি, আর মা মারিয়া কানাডিয়ান, তবে মুসলিম। তাদের বিয়েটা পারিবারিক ছিল না।
প্রেমে বিয়ে। দীর্ঘ কয়েক বছর একসাথে থাকার পর হুট করে দুজন বিয়ের সিদ্ধান্ত নিল। বিয়ে করলো, সংসার করলো, একসাথে দুজনের সারা জীবন থাকার সিদ্ধান্ত নিল। সুমি যেন সুযোগ দিল না। হৈমন্তী আর আশালতার 5 বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেল। আশ্চর্যের বিষয় ছিল সেই গাড়িতেই একসাথে হৈমন্তী আর আশালতাও ছিল। তবে তারা বেঁচে গিয়েছিল, কিন্তু খানিকটা জখম হলো। আলতাফ মাহমুদ হোসেন দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিলেন না। 2 মেয়েকে নিয়ে তার জীবন শুরু হলো। বাবারা বড় মেয়েদের প্রতি দুর্বল থাকে, আর এখানে তো তার 2 মেয়ে। সেই 2 মেয়েকে নিয়ে তার হাজারো স্বপ্ন। আশালতার মানসিক সমস্যা সেই ছোট থেকেই। তার চিকিৎসা চলছিল, সাইকিয়াট্রিস্টের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। আশালতার মানসিক সমস্যা ছিল অপরাধ প্রবণতা। মানুষের জীবনের সঠিক মূল্যায়নের ক্ষমতা তার ছিল না। ব্যাপারটা হৈমন্তী উপলব্ধি করে একদিন, যখন দেখলো আশালতা তাদের পোষা বিড়ালটি মেরে ফেলেছে। হৈমন্তী হকচকিয়ে গেল। তার দেহ থেকে হৃদ যেন পেরিয়ে যায়। কি সাংঘাতিক ঘটনা! তাদের বয়সী ছেলেমেয়েরা যেখানে বিড়াল কুকুরদের প্রতি ভালোবাসা দেখায়, সেখানে আশালতার মারাত্মক ঘৃণা। যদি একজনকে সবাই ভালোবাসে, আশালতা সেটা সহ্য করতে পারে না। তাকে বাদ দিয়ে অন্যকে কেউ ভালোবাসবে। ব্যাপারটা খোলাসা করা যাক। হৈমন্তীর বাবা তাকে খাবার পেরে দিচ্ছে। আশালতা তখনই চোখ ঘুরিয়ে তাকাবে। বাবা হৈমন্তীকে খাইয়ে দিচ্ছে, তাকে আদর করছে, তার জন্য চকলেট এনে দিচ্ছে। এই ছোট ছোট ব্যাপারগুলো আশালতার পছন্দ হবে না। এমন না তাকে আদর করছে না, তাকেও সমান আদর করছে, ভালোবাসতে, তবু তার ঈর্ষাপ্রবণতা অনেক। সবকিছুই তার একার অধীনে চাই। এই ব্যাপারটুকু হৈমন্তী খুব সহজে বুঝে গেল। তাই বাবার থেকে একটু এড়িয়ে চলতে লাগলো। আশালতার সামনে বাবার সাথে বেশি কথাবার্তা সে বলতো না। বোনের অসুখের কথা তার জানা, বোনকে ভীষণ রকমের ভালোবাসে। তার ধারণা ছিল বোনের চিকিৎসা চলছে, সে সুস্থ হয়ে যাবে। এখন ছোট বলে হয়তো এমন, বড় হলে সে ঠিক হয়ে যাবে। হৈমন্তীর বুদ্ধিমত্তা দারুণ ছিল, তবে এই একদিক দিয়েই হৈমন্তীর হিসাব গুলিয়ে গেল। তার মনে হচ্ছিল আশালতাকে সে ঠিক করে বুঝতে পারে, কিন্তু আদৌ তেমনটা নয়। হৈমন্তী ভুল ছিল। যতই বড় হচ্ছিল ততই আশালতার রোগ আরও বাড়ছিল। তার ঈর্ষার প্রবণতা আগের থেকেও বেড়ে যাচ্ছিল। এখন অত্যন্ত তুচ্ছ কারণে সে হিংসা করতে শুরু করে। অবস্থা এমন দিকে এগিয়ে যাচ্ছে যে সে নিজের ক্ষতি করতে পিছিয়ে যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছিল। যে মানুষ নিজের আঘাত করতে দুবার ভাবে না, সে অন্যকে নিয়ে আর ভাববে কিভাবে। কিন্তু এর সত্য হৈমন্তী স্বীকার করতে নারাজ। তার কেবল মনে হতে লাগলো আশালতা সুস্থ হয়ে যাবে, সে আর 5টা মানুষের মতো স্বাভাবিক হতে পারবে। হৈমন্তী বুঝতে পারেনি প্রকৃতিতে তেমন কোনো ইচ্ছাই নেই। অতঃপর হৈমন্তীর পরিচয় হলো কবিরের সাথে। প্রথমে বন্ধুত্ব, এরপর প্রেম। ব্যাপারটা এভাবে এগিয়ে যাচ্ছিল। হৈমন্তী ইচ্ছে করে কবিরের কথাটা আশালতার কাছে লুকিয়ে গেল, কারণ অতি সহজ। আশালতার জীবনে তার মতো কেউ নেই। যদি চলে আসতো তাহলে না হয় হৈমন্তী এই কথাটা তাকে বলে ফেলতে পারত। এমন কিছু তো আর নেই। কবিরের মা বাবা বলতে তেমন কেউ নেই, সে একা। হৈমন্তী একা হতেই বেশি দিন লাগলো না, তার বাবাকে সে হারিয়ে ফেলল। এখন আর তাদের কেউ নেই, আপনজন বলে আর কেউই রইল না। হৈমন্তী কবিরকে বিয়ের প্রস্তাব দিল। সে প্রস্তাব অগ্রাহ্য করার কোনো কারণই ছিল না। সে তো ভালোবাসত হৈমন্তীকে। হৈমন্তী ছাড়া তার জীবনে আর কারোর অস্তিত্ব ছিল না। সেই হৈমন্তীকে নিজে করে পেতে কোনো রকম আপোষ করল না সে। বিয়ের পর হৈমন্তী আর কবির দেশে ফিরল, সাথে আশালতাও এলো। তাদের দুজনের সংসারের মাঝে আশালতা চলে এলো। বেশ কয়েক বছর সবকিছু ঠিকঠাকই চলছিল। আশালতাও দিন দিন যেন সুস্থ হয়ে উঠছিল। এরপর শান্ত এলো। আশালতার মাঝে তখন থেকেই অনেক পরিবর্তন লক্ষ্য করা গেল। সে সারাক্ষণ শান্তর পাশে বসে থাকতো, তাকে কোলে নিত না, শুধু দেখতো। বিষয়টা নিয়ে কবিরের মনে একবার ভয় ঢুকে গেল। আশ্চর্য, ছোট বাবুকে এমন করে দেখার কি আছে? বাচ্চা কাঁদলেও তাকে কোলে নিবে না। ছুটিকে হৈমন্তীকে ডেকে নিয়ে আসবে তাকে কোলে নেবার জন্য। হৈমন্তী বুঝতে পারল শান্তর জন্য আশালতার মনে একটা জায়গা তৈরি হচ্ছে। এই জায়গা কখনো সে পায়নি, অন্য কেউ বোধহয় আর পাবে না। জীবনে প্রথমবারের মতো আশালতা কাউকে ভালোবাসতে শুরু করলো, শান্তকে। কোনো এক দেবদূত যেন সে। বাচ্চার তো তেমনই হয়। তুমি এবার আশালতার একটা বিয়ে দিয়ে দাও হৈমন্তী। ও বোধহয় সংসার করতে চায়। সব মেয়ে তো তেমনটা চায়, তাই না? এই কথাটা যে হৈমন্তী ভাবেনি তা না, চেয়েছিল তাকে বিয়ে দিতে। ভেবেছিল বিয়ের পর তার রোগ বোধহয় সেরে যাবে, পুরোপুরি সংসারী হয়ে উঠবে। কিন্তু এমনটা আর হয়নি। আশালতা কখনোই বিয়েতে মত দেয়নি।
আর তাকে জোর করে বিয়ে দেবার মতো সাহসী হৈমন্তী ছিল না। তাকে রাগানো ঠিক হবে না, রেগে গেলে সে ভয়ঙ্কর হয়ে যেতে পারে। কিন্তু হৈমন্তী একটা বিষয় জানতো না, আসলে তার মনে কবিরের জন্য অনুভূতি তৈরি হচ্ছে। কবির হৈমন্তীকে অনেক ভালোবাসে, সে ভালোবাসে আশালতার নজর পড়ছে। হয়তো আশালতা কিছু একটা করে ফেলতো, কিন্তু শান্তর আগমন তার মন বদলে দিল। আশালতা এখন আর চায় না তাকে কেউ ভালোবাসুক, সে চাই কাউকে ভালোবাসতে। তাই তো শান্তর মতো ছোট বাচ্চাকে সে আগলে নিয়েছে। হৈমন্তী সেদিন বাসায় ছিল, সে নিশ্চিন্তে শান্তকে আশালতার হাতে দিয়ে বাইরে বের হলো। বাসায় ছিল শুধু দুজন সার্ভেন্ট। আশালতা শান্তর দোলনার পাশে বসে তার সাথে খেলছে, ফিডারে করে দুধ নিয়ে শান্তকে খাইয়ে দিচ্ছে। শান্ত এখন বসতে পারে, বসে বসে খেলনা দিয়ে খেলছে। আশালতাকে দেখে হাসছে। আশালতা অবাক দৃষ্টিতে তাকে দেখছে, মুখটা একটু এগিয়ে দিল শান্তর দিকে। শান্ত তার ছোট ছোট হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করলো আশালতার গাল। আশালতা কেঁপে উঠল, তার চোখের কোণে অশ্রুকণা এসে ভিড় করলো। কেন এত সুখী সে, কেন এত ভালো লাগছে তার? এই ছোট্ট বাচ্চাটার প্রতি কিসের এত মায়া তার? দুধের বোতল শেষ হয়ে গেছে, কিন্তু শান্তর পেট ভয়নি, সে কেঁদে উঠল। আশালতা তাকে থামানোর চেষ্টা করলো, সে থামছে না। সার্ভেন্ট ছুটে এলো ঘরে। আশালতা দুধের বোতল নিয়ে রান্নাঘরে চলে গেল। শান্তর জন্য দুধ গরম করে বোতলে করে আবারও ঘরে ছুটে এলো। শান্ত তখনও কাঁদছে, তার কান্নার আওয়াজ পুরো বাড়ি জুড়ে। আশালতা ব্যতিব্যস্ত হয়ে ছুটে এলো। ঘরের ভেতর ঢুকে দেখতে পেল সার্ভেন্ট শান্তকে ধমকাচ্ছে, ধমকে ধমকে বলছে চুপ করতে। শান্ত চুপ না করে সার্ভেন্ট তাকে ধপ করে আবার দোলনায় বসিয়ে দিল। বাচ্চা ছেলেটাকে অমন করে বসানোতে সে আরও ভয় পেয়ে গেল, জোরে জোরে কাঁদতে লাগলো। সার্ভেন্ট তার উপর আবার চেঁচানোর আগে থেমে গেল। তার বোধ হলো ঘাড়ের মধ্যে কেউ তাকে দেখছে। ফিরে চাইল দরজার দিকে, আশালতা তাকে দেখছে। তার দৃষ্টি কেমন অন্যরকম, স্থির, সবকিছু কেমন কেমন নিশ্চুপ লাগছে। শান্ত তখনও কাঁদছে। আশালতা দুধের বোতলেকে ফুলদানি হাতে তুলে নিল। সার্ভেন্টের মেয়েটা ভয় পেয়ে গেল। আশালতা এগিয়ে আসছে, মেয়েটা বারবার ঠোক দিচ্ছে, তারপর ফুলদানি দিয়ে তার মাথায় মারল। এত ভারী ফুলদানির আঘাতে সে বেঁচে সইতে পারল না, মেঝেতে পড়ে গেল। কিন্তু আশালতা দমে গেল না, সে বারবার আঘাত করতে লাগলো, বারবার আঘাত করছে। মেঝের রক্তে ভরে উঠল, রক্ত রাঙিয়ে গেল হাত, নিথর দেহ পড়ে রইল মেঝেতে। শান্ত কান্না তখনও আশালতার কানে বাজছে। ফুলদানি ছুঁড়ে ফেল এক কোণে, শান্তকে কোলে নিতে গেল। হাত জুড়ে রক্ত দেখে থেমে গেল। তার গায়ে হলুদ রঙের জামে সে রক্ত মুছে নিল। প্রথমবারের মতো শান্তকে কোলে তুলে নিল সে। কিছুক্ষণের মধ্যে শান্ত থেমে গেল, তার ছোট দুই হাতে আশালতাকে জড়িয়ে ধরল। আশালতা থমকে গেল, নিশ্চুপ হয়ে গেল সে। নিজের হৃদয়ে এই প্রথমবার শান্তি অনুভব করছে সে। হৈমন্তী আর কবির উপস্থিত ঘটনায় হতভম্ব হয়ে গেল। তাদের ঘরে মেঝেতে এক মৃতদেহ পড়ে আছে। সেই ঘরের এক কোণে আশালতার কোলে শান্ত ঘুমাচ্ছে। কি হলো তারা কিছু বুঝতে পারল না, নিশ্চুপ হয়ে রইল। আরেক যে সার্ভেন্ট ছিল সে জানালো আশালতা এ মেয়েকে মেরে ফেলেছে, এটা সে স্বচক্ষে দেখেছে। হৈমন্তী বিশ্বাস করতে পারেনি। কথাটা শোনার পরপরই কবিরের হাত শক্ত করে ধরে নিল সে। হৈমন্তী বিশ্বাস না হলেও কবির কথাটা বিশ্বাস করো, সে জানে না তবু বিশ্বাস করলো। ঘরে ছুটে গিয়ে শান্তকে তার কোল থেকে কেড়ে নিল। আশালতা নিরীহ চাহনিতে চেয়ে রইল। হৈমন্তী এসে সহসা এক চর বসল। ঘুমন্ত শান্ত নড়চে উঠল, কবিতাকে দুই হাতে আঁকলে নিল। হৈমন্তী ঘন ঘন শ্বাস ফেলে জিজ্ঞেস করলো, ওই মেয়েকে তুই মেরেছিস? আশালতা ফিরে চাইল, সে কাছে। হৈমন্তী এই প্রথমবার তার গায়ে হাত তুলেছে। এসোকে কাছে না, একদমই না। সে কাছে শান্তকে কেড়ে নেওয়া হলো তার কাছ থেকে, তার কোল থেকে তার বাচ্চাকে কেড়ে নিয়েছে। এই কারণে সে কাছে। মাথা দুলে বলল, হ্যাঁ মেরেছি। কেন মারলি? কোন কারণে? কি শত্রুতা ছিল তোর? আশালতা চেঁচিয়ে উঠল, তার চোখ স্থির হয়ে উঠল। কঠিন গলায় বলল, ও আমার শান্তকে বকলো কেন? কেন তাকে মারলো? আমার শান্তর গায়ে হাত তুলেছিল তাই মেরে দিয়েছি। কি কি করেছিস তুই? এতটুকু কারণে তুই মেয়েটাকে মেরে দিলি? আশালতা চুপসে গেল, মেঝেতে বসে হাওমাও করে কাঁদতে লাগলো। হৈমন্তী নিশ্চুপ হয়ে গেল। সে বুঝে গেল আশালতাকে বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আশালতা কিছু বুঝবে না, কিছু বোঝার পরিস্থিতিও নেই। কবিরের ক্ষমতা তখন কম ছিল না। রায়নকে দিয়ে এই খুনটা সে ধামাচাপা দিল। টাকা লোভ দেখে ওই সার্ভেন্টও মুখে কুলো পাতল। এই মেয়েটির কোনো আত্মীয় ছিল না বলে তেমন কোনো ঝামেলা পোয়াতে হয়নি, শুধু ছিল এক বুড়ো মা। তার ভারও নিল কবির। সে এত সব কিছু করে গেল শুধুমাত্র হৈমন্তীর কথায়। তার মুখের কথা সে ফেলতে পারল না, কোনো কিছুতে তার মন সায় দিচ্ছিল না। তবুও সে বাধ্য হলো। একবার হৈমন্তীকে বলল আশালতাকে ভালো একটা অ্যাসাইনমেন্টে পাঠিয়ে দিক। হৈমন্তী তখন মাথা নেড়ে সায় দিল বটে, কিন্তু কখনো কোনো অ্যাসালামে পাঠানো হলো না। কবি বুঝলো এই পৃথিবীতে রক্তের সম্পর্ক বলে একজন এই আশালতায় আছে হৈমন্তী।
তাই এরপর আর কখনো এই ব্যাপারে কথা হলো না। সময় চলে গেল, ব্যাপারে কথা হলো না। সময় চলে গেল, কেটে গেল আরও কয়েক বছর। এই কয়েক বছরে আশালতা পাগলামি করেনি তা না, তবে ভয়ঙ্কর কিছু ঘটেনি। ধীরে ধীরে আগের কথা সবই ভুলতে লাগলো। শান্ত তখন সবে 9 কি 10 বছর। আশালতাকে মা বলে ডাকে আর হৈমন্তীকে ডাকে আম্মু বলে। প্রথম মা ডাক সে আশালতাকেই ডেকেছিল। আশালতা সর্বক্ষণ শান্তকে আগলে রাখত, এক বিন্দুর জন্য হাতছাড়া করতো না। তার কারণ হৈমন্তী অবধি শান্ত ধারে কাছেও যেতে পারতো না, কিন্তু হৈমন্তী তাও সহ্য করে নিল। তার বেশ মনে আছে, ছোটবেলা তার বোনের কোনো বন্ধু ছিল না, কেউ আশার বন্ধু হতে চাইতো না। হৈমন্তী ছিল তার একমাত্র খেলার সাথী। একবার খেলা চলে আশার প্রিয় পুতুলটা সে ফেলে দিয়েছিল বলে আশা তার দিকে পাথর ছুঁড়ে মেরেছিল। সেই আঘাতে তার মাথা কেটে গিয়েছিল, কিন্তু আব্বুকে সে মিথ্যা বলেছিল পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কিন্তু আব্বু কেমন করে জানি সবটা জেনে গেল। তখন হৈমন্তীকে জিজ্ঞেস করেছিল, এমনভাবে আর কতদিন তোমার বোনের দোষ তুমি এভাবে লুকিয়ে যাবে হেমন্তী? এখানে বলে রাখা ভালো, হৈমন্তীর মা বাংলা ভাষা জানতো, কারণ তার মা বাঙালি ছিলেন। এই কারণে দুই বোনের বাংলা ভাষা শিখতে খুব একটা বেশি অসুবিধা হয়নি। হৈমন্তী এসে পড়ল, আমি ছাড়া আমার বোনের আর কে আছে আপু? আমার তো শুধু তুমি আর বোনই আছে। বোনের জন্য এতটুকু করব না? তখন তার আব্বু হেসে তার মাথায় চুমু খেয়েছিলেন। সম্পর্কের গুরুত্ব জানতো হৈমন্তী, তাই ছোট বোন অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে ছুঁড়ে ফেলতে পারেনি, নিজের কাছে আগলে রেখে দিল। একদিন শান্ত বসে আশালতার হাতে ভাত খাচ্ছিল। খেতে খেতে এক পর্যায়ে শান্ত বলল, মা, তুমি তো আমার মা হও না, তুমি হও আমার আন্টি, মানে খালামণি। আন্টি মানে? হ্যাঁ, আন্টি তো হও। আমি স্কুলে পড়েছি, মায়ের বোন হয় খালামণি, ইংরেজিতে ডাকে আন্টি। আমি তোমায় কি ডাকবো, আন্টি না খালামণি? আশালতা মুহূর্তে অস্থির হয়ে উঠল। শান্ত মুখে খালামণি ডাক শুনতে চায় না সে চাই মা ডাক শুনতে। শান্ত তার ছেলে, আশালতা আদর করছে। শান্ত মাথায় হাত বুলিয়ে পড়ল, আমি তোমার মা হই শান্ত। মা, তুমি আমার ছেলে। মা বলো, মা ডাকো আমায়। তুমি মানো, মা তো রান্না করে, তুমি আমার খালামণি। আশালতা উত্তেজিত হয়ে উঠল। শান্তর মুখে সে শুধু মা ডাক শুনতে চায়, আর কিচ্ছু না। ডাইনিং টেবিল থেকে ছুরি নিয়ে এসে শান্তর দিকে তাক করে বলল, মা বলো, মা বলো আমায়, আমি তোমার মা হই শান্ত। শান্ত ভয়ে কেঁদে দিল। তার কান্নার আওয়াজে হৈমন্তী আর কবি দুজনে ছুটে এলো। আশালতার হাতে ছুরি দেখে হৈমন্তী আটকে উঠল। কবি দ্রুত এসে হাতে ছুরি নিয়ে ফেলে দিল। শান্তকে আগলে ধরে জিজ্ঞেস করলো, কি করছো তুমি এসব? আশালতা কেঁপে উঠল, সে ভয় পাচ্ছে। একসময় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, বলে উঠল, শান্ত আমায় মা ডাকছে না, আমি তোমার মা হই, তাই না? মা তো আমি শান্তর। শান্ত কবিকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, না, তুমি আমার মা নও, তুমি আমার খালামণি। শান্ত, চেঁচিয়ে উঠল আশালতা। তার রাগান্বিত চাহনি দেখে শান্ত কবিরকে আঁকড়ে ধরল, লুকিয়ে পড়ল তার কাছে। কবিরও চেঁচিয়ে উঠে বলল, ওকে কেন ধমকাচ্ছ তুমি? ও তো ঠিক বলেছে, তুমি ওর মা নও, ওর মা হৈমন্তী আমার স্ত্রী। তোমার স্ত্রী? হ্যাঁ, আমি ওর বাবা আর আমার স্ত্রী ওর মা, আর ও আমাদের ছেলে, বুঝলে তুমি? আসলে তা কি বুঝলে জানা নেই, শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। শান্তকে কোলে নিয়ে সেখান থেকে চলে এলো। হৈমন্তী ছুটল কবিরের পিছন পিছন। আশালতার উপর মারাত্মক বিরক্ত হয়ে গেছে কবির, আর তাকে এই বাড়িতে রাখার প্রশ্নই উঠছে না। শান্ত হৈমন্তীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বলো, আম্মু, আম্মু, আমি আর কখনো মায়ের কাছে যাব না। মা পচা, মা আমায় ভয় দেখিয়েছে। হৈমন্তী দুই হাতে তাকে জড়িয়ে কাঁদতে লাগলো। কবির এবার কঠিন গলায় বলে উঠল, আমি দেখছি 2-3 দিনের মধ্যে এর সালাম ঠিক করছি। আশাকে আর এই বাড়িতে রাখার প্রশ্নই ওঠে না, তুমি বললেও আমি আর অ্যালাউ করব না। বলে হনহন করে বেরিয়ে গেল। কবির বাড়ি ফিরল খুব রাতে। তখন হৈমন্তীর ওপর অমনভাবে রেগে যাওয়া তার মোটেও উচিত হয়নি। প্রথমে শান্ত ঘরে না গিয়ে সে এলো নিচের ঘরে। অন্ধকার ঘর, বিছানায় কেউ শুয়ে আছে। কবির ভাবল হৈমন্তী বিছানায় শুয়ে আছে। সে বিছানার দিকে এগিয়ে গেল। সে আফসোস করছে হৈমন্তীর ওপর চেয়ে কথা বলে ঠিক করেনি। তাকে দুটো কঠিন কথা বলো, সে অনেক কষ্ট পায়। হৈমন্তীর মাথায় হাত বুলিয়ে তাকে ডাকলো। হৈমন্তী সাড়া দিল না। কবি ভাবল হৈমন্তী ঘুমিয়ে গেছে। তার কপালে চুমু খেতে গেল, অমনি থমকে গেল। হঠাৎ তার মনে হলো এ হৈমন্তী না, হৈমন্তীর গায়ে গন্ধ এটা না, এ অন্য কেউ। দ্রুত ঘরের আলো জ্বালিয়ে তাকে জাগলো, চেঁচামেচি করলো, আর এ তো আশা। সে স্থির নয়নে চেয়ে আছে কবির দিকে। কবির হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, তুমি এই ঘরে কি করছো আশা? আমি তো এই ঘরে থাকবো, এটা তোমার ঘর না? হ্যাঁ, এটা আমার ঘর, আমার আর হৈমন্তীর ঘর। তুমি এই ঘরে কি করছো? আমি তোমার ঘরেই তো থাকবো, আমি তোমার স্ত্রী হই না,
আমি শান্তর মা, আর শান্তর মা হতে হলে আমায় তোমার স্ত্রী হতে হবে। তাই আমি তোমার স্ত্রী। আশা, তুমি পাগল হয়ে গেছো? আবুল তাবুল এসব কি বলছো? তুমি আমার স্ত্রী হবে কি করে? ওই যে আমি আর তুমি। ওটা তুমি নও, ওটা হৈমন্তী। আশা কানে কথা গেল না, সে ধরে নিল ওটা সে। ছবিতে থাকা মানুষটি সে। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কবি। দু হাত দিয়ে মাথা চেপে বসে রইল সে। পাগল হয়ে যাবে, এই আশা সবাইকে পাগল করে ছাড়বে। চেঁচামেচি শুনে শান্ত ঘর থেকে ছুটে এলো হৈমন্তী। আশাকে ঘরের বিছানায় বসে থাকতে দেখে দরজার সাথে চিপকে দাঁড়িয়ে রইল সে। পাকরুদ্ধ। কবির অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পরের দিন থেকে শুরু হলো আরেক যন্ত্রণা। কবির মুখ বুঝে সবটা দেখে যাচ্ছে। আশা নিজেকে তার স্ত্রী বলে মেনে নিয়েছে। তার জন্য খাবার বেড়ে দিচ্ছে, শান্তকে খাইয়ে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শান্ত, আমি তোমার মা, তোমার বাবার স্ত্রী আমি, বুঝলে? আমি তোমার মা, দেখি মা বলে ডাকো। শান্ত ভাইয়ে কাচমচ করে মায়ের দিকে তাকালো। হৈমন্তী চোখে ইশারা দিতে শান্ত ডেকে উঠল মা। আশা খুশিতে আত্মহারা হয়ে গেল। শান্তকে চুমু খেতে লাগলো প্রাণ ভরে। কবির ফিরে তাকালো হৈমন্তীর দিকে। তার চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। দেখো হৈমন্তী, এভাবে আর পারা যায় না। আমি না হয় কাল রাগেই বলেছিলাম অ্যাসাইলাম পাঠানোর কথা, কিন্তু না কমান। এবার আমি সত্যি সত্যি বলছি, আশাকে আর এখানে রাখা যায় না। ও দিন দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছে। হৈমন্তী নিশ্চুপ, সে কাছে। কবির শান্ত হলো, মাথা ঠান্ডা করে শব্দ করে শ্বাস ফেলো। হৈমন্তীর কাছে এগিয়ে এসে তার বাহু আগলে ধরলো, নরম স্বরে বলল, হৈমন্তী একটু বোঝো, শান্ত বড় হচ্ছে এখন। আশাকে সে ভয়ও পাচ্ছে। ওর চোখে মুখে ভয় দেখতে পাচ্ছ তুমি? ও ভালো নেই, এভাবে ও ভালো থাকবে না। এত স্বার্থপর হয়েও না, নিজের ছেলের কথা একটু চিন্তা করো। হৈমন্তী জবাব দিল না। তার কান্না আরও বেড়ে গেল। কবি তার বুকে আগলে নিল, বলো, আচ্ছা ঠিক আছে, আজকের রাতটা যাক, কাল সকালে আমি ওকে আসালাম পাঠানোর চেষ্টা করব। এখন ঠিক আছে, আজকের দিনটা বোনের সাথে থেকো। আমি পারবো না গো, ওকে এত দূরে ফেলে রাখতে পারবো না। এত নিষ্ঠুর আমি কিভাবে হব? থাকতে হবে। কয়েক বছর আগের কথা তুমি ভুলে গেছো? না যাওনি তো? মনে আছে সেই ভয়ঙ্কর অঘটনের কথা? হৈমন্তী, বোঝার চেষ্টা করো। আমার তোমাদের নিয়ে অনেক চিন্তা হয়। আশা রেগে গেল, কোনো কিছু ঠিক করতে পারে না। যদি রাগের মাথায় তোমার কিছু একটা করে ফেলে তখন? হৈমন্তী অশ্রুসিক্ত নয়নে চেয়ে রইল শুধু। কবি তার কপালে দীর্ঘ চুমু খেল, তাকে আবারও বুকে আগলে জড়িয়ে পড়ল। আমার কাছে সবার আগে তুমি, এরপর শান্ত। আর কে আছে আমার? বলো, তুমি বলো। এতদিন তো চেষ্টা করলে, কোনো ফল হয়েছে? কিচ্ছু হয়নি। আশা কখনো সুস্থ হবে না হৈমন্তী, এরকম কোনো আশা নেই। তুমি হার মেনে নাও। হৈমন্তী দুই হাতে আগলে ধরল কবিকে, কাঁদতে লাগলো নিশ্চুপে। এটা এত সহজ না। এত বছর ধরে একটা জিনিসের সাধন করে গেছে সে, এখন এখানে এসে এভাবে থামিয়ে দিবে এই চিন্তা সে মোটো করতে পারে না। কিন্তু তাকে পারতে হবে, আর কিছু কর নেই। বসন্ত শেষ হয়েছে অনেক দিন, বাংলার নতুন বছর শুরু হয়ে গেছে। সেই রাতের বৈশাখের ঝড়ের আগমনে রাতভর ঝড় বৃষ্টি হতে লাগলো। অনেকেই এই কালবৈশাখী বলে। তীব্র ঝড় বৃষ্টির কারণে তাদের বাড়িতে লোডশেডিং হলো। কবির বাসায় নেই। অ্যাসালাম ঠিক করতে কোথায় একটা গেছে। রাত 9টা, এতক্ষণে এসে পড়তো। বোধহয় বৃষ্টির কারণে আটকা পড়েছে। বাড়িতে আছে বলতে হৈমন্তী, আশা, শান্ত, রায়ন আঙ্কেল আর একজন সার্ভেন্ট। রায়ন আঙ্কেল বাসার নিচতলে বসে আলো জ্বালাচ্ছিল। অন্ধকারের মধ্যে শান্ত ছোটাছুটি করছে। ছোট থেকে সে বড্ড চঞ্চল। আঙ্কেল বারণ করছে ছোটাছুটি করতে, তবুও সে ছোটাছুটি করবে। অন্ধকারের মধ্যেই ছুটে গেল উপরের ঘরে। মায়ের ঘরে এসে দেখলো মা মোমবাতিতে আলো জ্বালাচ্ছে। শান্তর পেছন থেকে মাকে ভয় দেখানোর জন্য ভাও। হৈমন্তী ভয় না পেলেও ভয় পাবার ভান হলো। শান্ত হেসে মাকে জড়িয়ে ধরলো, আবদার করলো, আম্মু কেক খাবো। দাঁড়াও বাবা, আমি মোমবাতি জ্বালিয়ে নিই, এরপর কেক এনে দিচ্ছি। দুটো মোমবাতি জ্বালানো, একটা শান্তর হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা নিয়ে তুমি এখানে বসো, আমি কেক নিয়ে এখানেই আসছি। অন্ধকারের মধ্যে ছুটাছুটি করার দরকার নেই, পড়ে গিয়ে ব্যথা পাবে। লক্ষ্মী ছেলের মতো শান্ত মাথা দুলালো। হৈমন্তী তার কপালে চুমু খেয়ে বের হলো। কিন্তু শান্ত কি আর এক জায়গায় বসে থাকার মানুষ? হৈমন্তী বের হবার কিছুক্ষণের মধ্যেই সে পেরিয়ে গেল। একটু দূরে আসে পরে দেখলো আম্মুর মোমবাতি মেঝেতে পড়ে আছে। শান্ত বুঝতে পারলো না। হঠাৎ গঙ্গানির শব্দ। শান্ত ভয় করছে, তবুও সে পা বাড়ল। তার ঘরের দরজা খোলা, সমস্তটা অন্ধকার। তার হাতের মোমবাতি একটু এগিয়ে নিয়ে দেখলো মেঝের চারিদিকে রক্ত। আম্মু তার খেলনাগুলোর মাঝে আদর্শ অবস্থায় হাত দিয়ে পেট চেপে ধরে আছে।
সেখান থেকে রক্ত পড়ছে। শান্ত আরও ভয় পেয়ে গেল। এত ভয় পেলেও তার মুখে কথাই বের হচ্ছে না। আম্মু তার দিকে ফিরে আছে, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। পাশেই মা মানে আশাকে দেখা যাচ্ছে, সে হাসছে, কি ভয়ানক বিচ্ছিরি হাসি। তার হাতে রক্তাক্ত ছুরি। আশা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আমায় দূরে পাঠিয়ে দিবি? আমার শান্ত, আমার স্বামী, আমার সংসার থেকে দূরে করবি? হ্যাঁ, এত সাহস তোর? ডাইনি একটা, আমার সব কিছুতে এত নজর তোর? গো টু হেল। শান্ত আটকে উঠল। ছুরি আবারও প্রস্তুত হচ্ছে আঘাত হানার জন্য। শব্দ হলো। আশা পিছন ফিরল। মোমবাতি নিচে গড়াগড়ি খাচ্ছে। শান্ত ছুটে নিচে এলো। রায়ন আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অস্পষ্ট স্বরে বলল, আম্মুকে মেরে ফেলেছে, ও ও আম্মুকে মেরে ফেলেছে। বাড়ির সামনে এসে গাড়ি ফিরল। কবির গাড়ি ছেড়ে বের হলো। বৃষ্টিতে ভিজে ভিজে দরজা কর্নালো। অ্যাসালাম ঠিক করা হয়েছে, ভালো অ্যাসালাম। হৈমন্তীর চিন্তার কোনো কারণে, সত্যিই তো চিন্তার কোনো কারণে। মৃত মানুষ কী নিয়ে চিন্তা করবে? অনেক চেষ্টার পর হৈমন্তীকে বাঁচানো যায়নি। তার পেটে 8 বার ছুরিতে আঘাত চালানো হয়েছে। অনেক রক্তক্ষরণ হয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শুধু শেষ অনুরোধ এটাই ছিল, আশাকে পুলিশে না দেওয়া হোক। কবির কথা রেখেছে, আশাকে পুলিশে না দিলেও অ্যাসলামে পাঠিয়ে দিয়েছে। তার দোষের শাস্তি পেয়েছে। এই কাজটা আরও প্রথমেই করা দরকার ছিল। প্রথমে ওই মেয়েকে খুন করার পর আশাকে বাঁচানোর চেষ্টা করা তার ভুল হয়েছে। সব কিছু ধামাচাপা দিয়ে বিরাট বড় অন্যায় করেছে। তার শাস্তি স্বরূপ তার জীবনে একমাত্র প্রিয় মানুষ, প্রিয়জন হৈমন্তীকে কেড়ে নেওয়া হয়েছে। তার শাস্তি পেয়ে গেছে সে। কিন্তু শান্ত কোনো কিছুই ভুলতে পারেনি, পারবে না কখনো। সচক্ষে মায়ের সাথে এমন অমানবিক আচরণ, এমন ভয়াবহ মৃত্যু, কোনো কিছু সে ভুলতে পারে না। ওই মহিলাকে এখনও তার ভয় হয়, ভীষণ ভয়। তার কুৎসিত হাসি, বিশ্রী কণ্ঠে তার নাম ধরে ডাকা, এসব শুনলে তার গা ঘিনঘিন করে। সে সহ্য করতে পারে না। বর্তমানে শান্ত ফোন কেটে দিল। এই মহিলা কোথায় গেছে, কোথায় আছে, এই নিয়ে তার বিন্দুমাত্র চিন্তা নেই। হ্যাঁ, বাবা এখনও এই মহিলাকে দয়া দেখাচ্ছে। এর কারণ তার সাথে মায়ের চেহারার ভীষণ রকমের মিল। আর এই মহিলা মায়ের সবচেয়ে প্রিয়জন। কিন্তু বাবার মতো এত নরম হৃদয়ের মানুষ সে না। এই মহিলা আর নিজের মাকে খুব সহজে সে আলাদা করতে পারে। ভীষণ রকমের রাগ আর ঘৃণা জন্মে আছে এই মানুষটির প্রতি। এত নিষ্ঠুর মানুষ সে আগে কখনো দেখেনি। যদি ছোটবেলায় আরও একটু বেশি সাহস থাকতো, যদি ভয় না পেয়ে অমনভাবে পালিয়ে না আসতো, তাহলে বোধহয় মা জীবিত থাকতো। কিন্তু সে পায়নি। এই আফসোস তার কখনো মিটবে না। গলা ভার হয়ে আসছে, চোখের কোণে অশ্রু জমছে। শান্ত সব কিছু বলার চেষ্টা করলো, কিন্তু বলে যাওয়া সম্ভব নয়, কখনো না। মন অন্যদিকে ঘোরানো দরকার। ওই মহিলার বিষয়ে না ভাবলেও তার চলবে। ফোন হাতে নিল। চশমিশকে ফোন করা দরকার। ফোনের নাম্বার ডায়াল করে কল করলো। ফোন বাজছে, অনেকক্ষণ ধরে বাজছে। শান্তর চিন্তা হচ্ছে, এত সময় কেন লাগছে? এভাবে তো চশমিশ বাসায় একা, কিছু হলো না তো আবার? ফোন রিসিভ হলো। শান্ত দেহ প্রাণ ফিরে পেল। হ্যালো বলতে ওপাশ থেকে কণ্ঠ ফিরে এলো। এই কণ্ঠ তার খুব চেনা, খুব চেনা। সে জানে ওপাশে কে আছে, কিন্তু কি করে সম্ভব এটা? ওই মহিলা চশমিশের পাশে কি করছে? শান্ত কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে রইল, হতবুদ্ধির মতো চেয়ে রইল। তার ফোনটা মেঝেতে পড়ে আছে। স্থির নয়নে চেয়ে রইল। হঠাৎ মনে পড়ল, না, এভাবে সে থাকতে পারবে না। আবার সে ভয়ে পিছিয়ে যেতে পারে না। ফোন তুলে গাড়ির চাবি নিয়ে ছুটে বেরিয়ে গেল। শীতের রাতে মাকে হারিয়েছে, তাকে বাঁচাতে পারেনি, কিন্তু চশমিশকে কোনোভাবে হারাতে পারবে না, কোনোভাবেই সে। এই প্রচণ্ড শীতের রাতে সে ঘামছে। তার ঘামের চোটে গায়ের শার্ট ভিজে যাচ্ছে। গাড়ি ড্রাইভ করতে পারছে না, তার হাত কাঁপছে। ঘন ঘন শ্বাস ফেলছে সে। তার কানে একটি কথাই বাজছে, চশমিশকে বাঁচাতে হবে, যে করে হোক তাকে বাঁচাতে হবে। প্রতি কয়েক মিনিট পর পর চশমিশকে ফোন করছে। অপাশ থেকে কেউ ধরছে না। শান্তর গাড়ির স্পিড একদম বাড়িয়ে দিল। চিন্তায় অস্থির সে। চশমিশ ফোন ধরছে না কেন? ঠিক আছে তো সে? আশা ফোনটা রেখে দিল। ডাইনিং টেবিল থেকে ফলের চুড়িটা তুলে নিল। নিজুম চায়ের কাপ হাতে তার দিকে ফিরে এসে বলল, নিন আন্টি, আপনার চা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।